হাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি পেশাদার ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন। আপনি যদি অনলাইন স্টোর তৈরি করতে চান কিন্তু বিভিন্ন ধাপ দেখে বিভ্রান্ত বোধ করেন, তাহলে AEV আপনার জন্য সহজ ও অনুসরণযোগ্যভাবে পুরো প্রক্রিয়াটি দেখানোর জন্য তৈরি করা হয়েছে। আমরা শুরু করব আপনার সাইট এমন দেখাতে, আর ভিডিওর শেষে এটি এমন দেখাবে। আর আমরা এগোতে থাকলে আপনি সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ব্যবহার করে কোনো কোডিং ছাড়াই আপনার নিজের দোকানের জন্য টেক্সট, ছবি ও পণ্যগুলো পরিবর্তন করতে পারবেন। শুধু ধাপে ধাপে অনুসরণ করুন আর আপনি একটি সম্পূর্ণ কার্যকরী অনলাইন স্টোর পেয়ে যাবেন, যা অর্ডার নিতে ও গ্রাহকদের কাছে পণ্য পাঠাতে প্রস্তুত। এমনকি আপনি আগে কখনো ওয়েবসাইট না বানালেও। এই ভিডিওতে আপনি যা যা আশা করতে পারেন তা হলো, প্রথমে হোস্টিং ও ফ্রি ডোমেন নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এরপর একটা পেশাদার ওয়েবসাইট সেট আপ করব, যা সব ডিভাইসে মানানসই হবে। আপনার পণ্য যোগ করে পেমেন্ট, শিপিং ও প্রয়োজনীয় সেটিংস কনফিগার করব এবং সবশেষে সাইটটি পাবলিশ করে লাইভ করব। এ কথা বলেই চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা দরকার সেটা হলো হোস্টিং। এই ভিডিওর সব টুল ফ্রি, শুধু হোস্টিং ছাড়া, যা ওয়েবসাইট 24 ঘন্টা অনলাইনে রাখতে প্রয়োজন। হোস্টিং বেশ সাশ্রয়ী, তাই আমি হোস্টিঙ্গার ব্যবহার করছি। এটি নতুনদের জন্য সহজ, দ্রুত ও বাজেট বান্ধব। আসলে আমি হোস্টিংয়ারের সঙ্গে পার্টনারশিপ করেছি, যাতে এই টিউটোরিয়ালের জন্য একটা বিশেষ লিঙ্ক তৈরি করা যায়, যেটা দিয়ে আপনি নিয়মিত প্রোমো মূল্যের উপর আরও 10% ছাড় পাবেন। আপনি এখনই স্ক্রিনে সেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আর ভিডিওর বিবরণেও সেটি প্রথম লিঙ্ক হিসেবে দেওয়া আছে। আপনি যখন এটি ব্যবহার করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে কুপনটি প্রয়োগ হবে এবং আপনাকে সরাসরি সঠিক ডিসকাউন্ট পেজে নিয়ে যাবে, যাতে আপনি সবচেয়ে কম দামে সেট আপ করতে পারেন। এখনই সেটি একটি নতুন ট্যাবে খুলে নিন এবং আপনি এই পেজে চলে আসবেন এবং আমরা আপনার ওয়েব হোস্টিং সেট আপ দিয়ে শুরু করব। এটি করতে নিচে যান এবং স্টার্ট নাও ক্লিক করুন। এখানে স্ক্রল করলে 3টে অপশন পাবেন: প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। প্রতিটি প্ল্যানের নিচে আপনি দেখতে পাবেন কোন প্ল্যানে কি সুবিধা রয়েছে। এই প্রতিটি প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি ডোমেন অন্তর্ভুক্ত রয়েছে এবং যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরির জন্য এগুলো দারুণ উপযোগী। এই ভিডিওর জন্য আমি বিজনেস প্ল্যানটি বেছে নিচ্ছি। এটি বেছে নিতে আমি নিচে গিয়ে চুজ প্ল্যান ক্লিক করব এবং আপনি ওপরে থেকে আপনার বিলিং পিরিয়ড নির্বাচন করতে পারেন। ডিফল্টভাবে এটি 48 মাসের জন্য সেট করা থাকবে। তবে আপনি যদি এত দীর্ঘমেয়াদী প্ল্যানে অঙ্গীকার করতে না চান, তাহলে এটিতে ক্লিক করে 24 মাস, 12 মাস অথবা 1 মাসে পরিবর্তন করতে পারেন। আমি অন্তত 12 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এতে আপনি অনেকটা সাশ্রয় পাবেন এবং প্রথম বছরের জন্য ফ্রি ডোমেনও পেয়ে যাবেন। নিচে স্ক্রল করলে আপনি এখানে আপনার ডোমেন নাম বেছে নিতে পারবেন, তবে আমরা ভিডিওতে একটু পরে এটি করব। আপনি নিচে কিছু অতিরিক্ত অপশনাল অ্যাড-অনও দেখতে পাবেন, তবে আপনি যখন আপনার পছন্দের অপশনগুলো ঠিক করে নেবেন তখন আবার উপরে গিয়ে নিশ্চিত করুন ডিসকাউন্ট কোডটি প্রয়োগ হয়েছে। ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করলে এই ডিসকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য প্রয়োগ হয়ে যাবে। তাই যখনই এখানে এটি দেখতে পাবেন, নিচে গিয়ে কন্টিনিউ ক্লিক করুন এবং পরবর্তী ধাপে যান। এখানে আপনাকে একটা হোস্টিং বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যদি আপনার আগে থেকে না থাকে। তাই আপনার ইমেল ঠিকানা দিন এবং তারপর একটি পাসওয়ার্ড তৈরি করুন। আপনি যখন শেষ করবেন তখন রেজিস্টার ক্লিক করুন। এখন এই স্ক্রিনে আপনাকে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য পূরণ করতে হবে। আমি এগুলো পূরণ করছি এবং যখন সম্পূর্ণ হবে তখন দ্রুত এগিয়ে যাব। আমি ইতিমধ্যে আমার বিলিং তথ্য এবং পেমেন্ট তথ্য পূরণ করেছি। এগুলো হয়ে গেলে আমি সাবমিট পেমেন্ট ক্লিক করব এগিয়ে যাওয়ার জন্য। এখান থেকে শুধু গেট স্টার্টেড ক্লিক করুন। এরপর আপনাকে হোস্টিঞ্জারের অনবোর্ডিং সেটআপে নিয়ে যাওয়া হবে। শুরুতে ঠিক করুন আপনি ওয়েবসাইটটি নিজের জন্য, আপনার ব্যবসার জন্য নাকি অন্য কারোর জন্য তৈরি করছেন। আমি নিজের জন্য বা আমার ব্যবসার জন্য বেছে নেব। তারপর আমি নিচের ডান পাশে গিয়ে নেক্সট ক্লিক করব এগিয়ে যাওয়ার জন্য। আমি ক্রিয়েট আ ওয়েবসাইট বেছে নেব, তারপর আবার নেক্সট। তারপর আমি ওয়ার্ডপ্রেস নির্বাচন করব এবং আবারও নেক্সট ক্লিক করব। এখন এখানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাকাউন্টের জন্য লগইন ডিটেলস তৈরি করবেন। ডিফল্টভাবে এটি কেবল সেই তথ্যই হবে যা আপনি হোস্টিংজার অ্যাকাউন্টে সাইন আপ করার সময় ব্যবহার করেছিলেন। আমি এখানে ডিফল্ট তথ্যেই ঠিক আছি, তাই নিচের ডান পাশে গিয়ে নেক্সট ক্লিক করব। এখানে আপনি ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট নির্বাচন করবেন। এখন এই স্ক্রিনে আমরা আমাদের ফ্রি ডোমেন ক্লেম করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্রি ডোমেন পাওয়া যাচ্ছে, তাই আমি এখানে আমার ডোমেন টাইপ করব। আমি ওয়ার্ডপ্রেস ই-কমার্স টিউটোরিয়াল.com বেছে নেব এবং আপনি দেখতে পাচ্ছেন এটি 1 বছরের জন্য ফ্রি। তাই ডোমেন ক্লেম করতে আমি এটিতে ক্লিক করব। আপনি যখন আপনার ডোমেন নিয়ে সন্তুষ্ট হবেন তখন নিচে ডান পাশে গিয়ে নেক্সট ক্লিক করুন। এরপর আমাদের ডোমেন রেজিস্টার করতে হবে। শুরুতে আপনার ব্যক্তিগত তথ্য, যেমন দেশ এবং আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য নাকি কোনো কোম্পানি বা সংগঠনের জন্য ডোমেন রেজিস্টার করছেন তা পূরণ করুন।
নেক্সট স্টেপ ক্লিক করুন, তারপর আপনার যোগাযোগের তথ্য দিন। এখানে আমার তথ্য ইতিমধ্যে সঠিক, তাই আমি নিচে গিয়ে ফিনিশ রেজিস্ট্রেশন ক্লিক করব। এখন হোস্টিংজার আপনার ব্যক্তিগত তথ্য যাচাই করবে এবং আপনার ডোমেন রেজিস্টার করবে। এরপর আপনাকে আপনার ডেটা সেন্টার বেছে নিতে হবে। ডিফল্টভাবে হোস্টিংজার আপনার সবচেয়ে কাছের ডেটা সেন্টার বেছে নেবে। আপনি চাইলে এখান থেকে এটি পরিবর্তন করতে পারেন। এখন আপাতত আমি এটিকে ডিফল্টই রাখব। আমি নিচের ডান পাশে গিয়ে নেক্সট ক্লিক করব। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হলে এই প্রক্রিয়াটি কয়েক মিনিট সময় নিতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটি সম্পূর্ণ হয়। এরপর আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এখানে প্রথমেই আপনি লক্ষ্য করতে পারেন আপনার ডোমেইন ইমেল ভেরিফিকেশনের জন্য অপেক্ষামান। চলুন এটা ঠিক করে নিই। আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য যে ইমেল ইনবক্স ব্যবহার করেছেন সেখানে যান। আপনার হোস্টিংজার থেকে এমন একটা ইমেল আসা উচিত যেখানে লেখা থাকবে কনফার্ম ইমেল ফর ইয়োর ডোমেন। আপনাকে শুধু এই ইমেলটা খুলে ভেরিফাই ইমেল ক্লিক করতে হবে। আমি কনফার্ম ক্লিক করব এবং এখন আমাদের ইমেল ভেরিফাইড হয়েছে এবং আমরা আমাদের ডোমেন ব্যবহার করতে পারছি। আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে গেলে দেখতে পাবেন ডোমেন এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে সবকিছু প্রস্তুত এবং শুরু করার জন্য একদম ঠিক আছে। এখন চলুন দ্রুত আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচিত হয়ে নিই। আপনি যখন হোস্টিংজারে সাইন আপ করেন তখন আপনি আসলে দুটি ভিন্ন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পান এবং আপনি সেগুলো এখানে বাম পাশে দেখতে পাবেন। ডিফল্টভাবে আপনি হোস্টিংজার ড্যাশবোর্ডে থাকবেন। যদি কখনো আপনার ডোমেন সেটিংস বা হোস্টিং প্ল্যানের মতো কিছু কনফিগার করার দরকার হয় তাহলে আপনি সেটা এখান থেকেই করতে পারবেন। কিন্তু আপনার মূল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হলে বাম পাশে যান এবং ড্যাশবোর্ডে ক্লিক করুন এবং এটাই আপনার মূল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ডিফল্টভাবে আপনি এখানে স্ক্রিনে অনেক ধরনের জিনিস দেখতে পাবেন। আপনার স্ক্রিনের উপাদানগুলো কাস্টমাইজ করতে উপরে যান এবং স্ক্রিন অপশনসে ক্লিক করুন। এরপর আপনি যে কোনো স্ক্রিন উপাদান চালু বা বন্ধ করতে পারবেন। আমার ক্ষেত্রে আমি সবগুলোই বন্ধ করে দিচ্ছি যেন সবকিছু পরিষ্কার থাকে। এরপর আমি স্ক্রিন অপশনসে ক্লিক করে সেটি বন্ধ করে দেব। এখন আমাদের কাছে একটা সুন্দর পরিষ্কার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে। এখন এগুলো শেষ হলে আমাদের ওয়েব হোস্টিং, ডোমেইন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে। এবার চলুন শিখে নিই কিভাবে আপনার থিম ইনস্টল করবেন এবং আপনার ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট নিয়ে আসুন। থিম ইনস্টল করতে বাম পাশে যান এবং অ্যাপিয়ারেন্সের উপর মাউস রাখুন। তারপর থিমসে ক্লিক করুন। ডিফল্টভাবে আপনার কাছে 2025 থিমটি সক্রিয় থাকবে। নতুন থিম যোগ করতে নিচে যান এবং অ্যাড থিমে ক্লিক করুন এবং আমরা এখন অ্যাস্ট্রা থিম খুঁজব। উপরে যান এবং সার্চ থিমসে ক্লিক করুন, তারপর অ্যাস্ট্রা টাইপ করুন। তারপর আপনি এখানে অ্যাস্ট্রা থিমটি দেখতে পারেন। প্রথমে ইনস্টলে ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। আমি এখন এই ব্যানারটি বন্ধ করে দিচ্ছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা থিম আমাদের অ্যাক্টিভ থিম। এখন যেহেতু আমাদের অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ, পরবর্তী ধাপে আমাদের যে প্লাগইনটা লাগবে সেটি হলো যেটা দিয়ে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট নিতে পারি। এই প্রক্রিয়া শুরু করতে বাম পাশে যান এবং প্লাগইনসে ক্লিক করুন। ডিফল্টভাবে হোস্টিংগারে আপনি এখানে অনেক ধরনের প্রি ইনস্টলড প্লাগইন পাবেন। একদম পরিষ্কারভাবে শুরু করতে আমি পরামর্শ দিচ্ছি এই প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে দিন। সহজেই এটি করতে ওপরে থাকা চেকবক্সে ক্লিক করুন, তারপর বাল্ক অ্যাকশনসে ক্লিক করুন এবং ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করুন। অ্যাপ্লাই ক্লিক করুন। এটি সব ডিফল্ট প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে দেবে। এখন সবকিছু পরিষ্কার করতে চলুন এগুলো সব ডিলিট করে দিই। আবার চেকবক্সে ক্লিক করুন, বাল্ক অ্যাকশনসে ক্লিক করুন এবং ডিলিট সিলেক্ট করুন। আবার অ্যাপ্লাই ক্লিক করুন। এটি সব প্রি ইনস্টল প্লাগইন ডিলিট করে দেবে। এখন নতুন একটি প্লাগইন যোগ করতে বাম পাশে যান এবং অ্যাড প্লাগইনে ক্লিক করুন। ওপরে ডান পাশে আপনি স্টার্টার টেমপ্লেটস টাইপ করবেন এবং আপনি এই প্লাগইনটি খুঁজবেন। এখানে ইনস্টল নাও ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেট ক্লিক করুন এবং এটি আপনাকে স্টার্টার টেমপ্লেটস অনবোর্ডিংয়ে নিয়ে যাবে। এখানে আমরা নিশ্চিত হতে চাই যে আমাদের কাছে এলিমেন্টার পেজ বিল্ডারটি আছে। ওপরে ডান পাশে যান এবং এখানে ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে আপনার কাছে এলিমেন্টর আছে। কিছু ক্ষেত্রে আপনি এই অপশনটি দেখতেও নাও পেতে পারেন, আর যদি আপনার ক্ষেত্রেও এমন হয় তাহলে আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি ঠিক করবেন। শুরুতে নিচে যান এবং এক্সিট টু ড্যাশবোর্ড ক্লিক করুন। বামে যান এবং সেটিংস খুঁজে বের করুন। এখানে ক্লিক করুন, তারপর একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করুন। এখানে আপনি এই অপশনটি দেখতে পাবেন যেখানে লেখা আছে ডিসেবল এলিমেন্টর পেজ বিল্ডার টেমপ্লেটস ইন স্টার্টার টেমপ্লেটস। এখন যদি এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে নিশ্চিত করুন এটি আনসিলেক্ট করা আছে। তাই এখানে এই অপশনটি আনসিলেক্ট আছে কিনা নিশ্চিত করুন এবং সেভ চেঞ্জেস ক্লিক করুন। এখন এটা করার পর আপনার কাছে এলিমেন্টর পেজ বিল্ডারটি উপলব্ধ থাকা উচিত।
স্টার্টার টেমপ্লেটস অনবোর্ডিংয়ে ফিরে যেতে বাম পাশে প্লাগইনসে যান এবং স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেড ক্লিক করুন। এখন আবার ওপরে ডান দিকে যান এবং এলিমেন্টটা সিলেক্ট করুন। এরপর এখানে আপনি অনেকগুলো ভিন্ন ভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন। আপনি স্ক্রল করে যে কোনো টেমপ্লেট খুঁজে নিতে পারেন যেটা নিয়ে কাজ করতে চান। এই টেমপ্লেটগুলোর সবচেয়ে ভালো দিক হলো এগুলো পুরোপুরি কাস্টমাইজ যোগ্য, তাই এগুলোকে আপনি একটি ভিত্তি হিসেবে ভাবতে পারেন, চূড়ান্ত ওয়েবসাইট হিসেবে নয়। আমরা যেহেতু একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করছি, আপনি ওপরে স্ক্রল করলে দেখবেন ওপরের দিকেই একটা ই কমার্স ট্যাব আছে। আমি এটা সিলেক্ট করছি এবং এখন আমরা সব ধরনের ই কমার্স টেমপ্লেট দেখতে পাবো যেগুলো এখানে পাওয়া যায়। আপনি যদি কোনো টেমপ্লেটে প্রিমিয়াম ট্যাগ দেখতে পান তাহলে সেগুলো ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিতে হবে। তবে যদি কোনো টেমপ্লেটে প্রিমিয়াম ট্যাগ না থাকে তাহলে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে। তাই এই ভিডিওর জন্য আমি নিচে স্ক্রল করব এবং প্ল্যানেট আর্থ স্টোর টেমপ্লেটটি ব্যবহার করব। আমি এই টেমপ্লেটটিতে ক্লিক করে এটিকে সিলেক্ট করব, আর এখানে ডান পাশে আমি ওয়েবসাইটটি স্ক্রল করে দেখতে পারি এবং সবকিছু কেমন দেখাচ্ছে তা দেখতে পারি। আমি চাইলে যে কোনো এলিমেন্টে ক্লিক করে তার সাথে ইন্টারাক্টও করতে পারি। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি কোনো প্রোডাক্টে ক্লিক করতে পারি এবং তারপর ওপরের মেন মেনু ব্যবহার করে যে কোনো পেজে যেতে পারি। আমি যেভাবে সবকিছু দেখাচ্ছে তাতে খুশি, তাই এবার বাম পাশটা দেখে নিই। আপনার যদি লোগো প্রস্তুত থাকে তাহলে এখানে আপলোড করতে পারেন, তবে আমি এটা ভিডিওর একটু পরে করব। এখান থেকে আপনি আপনার ফন্ট স্টাইলও পরিবর্তন করতে পারেন। আমি এখানে এই অপশানটাই বেছে নেব। সবশেষে আপনি আপনার কালার প্যালেটও পরিবর্তন করতে পারেন। আমার মনে হচ্ছে আমি ডিফল্ট কালো আর সবুজ রঙের প্যালেটটাই রাখব। আপনার পরিবর্তনগুলো শেষ হলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এই পেজে আপনি আপনার ওয়েবসাইটে যেসব ফিচার চান সেগুলো সিলেক্ট করতে পারবেন। সর্বনিম্ন আপনার ওয়েবসাইট তৈরি করতে যা লাগবে তা হলো পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম আর ই কমার্স ফিচার। বাকি ফিচারগুলো ঐচ্ছিক। আমি এবার এসইও ফিচারটি আনচেক করে দিচ্ছি। আর নিচের দিকে আপনি দেখতে পাবেন কোন কোন প্লাগইন আপনার ওয়েবসাইটে ইনস্টল ও অ্যাক্টিভেট হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাগইনগুলো হলো এলিমেন্টর, কমার্স আর পেমেন্টস। সবকিছু ঠিকঠাকই লাগছে, তাই আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর সাবমিটে ক্লিক করুন এবং বিল্ড মাই ওয়েবসাইট বেছে নিন। এবং এখন আপনার নির্বাচিত টেমপ্লেট অনুযায়ী আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি একটু এগিয়ে নিয়ে যাব যতক্ষণ না এটি শেষ হয়। এভাবেই আপনার ওয়েবসাইট প্রস্তুত হয়ে গেছে। শুরু করতে ভিউ ইওর ওয়েবসাইটে ক্লিক করুন। আপনি যখন আপনার হোম পেজে চলে আসবেন তখন ইচ্ছে মতো স্ক্রল করে দেখে নিতে পারেন সবকিছু কেমন দেখাচ্ছে। আমরা এখন আপনার থিম ইনস্টল করেছি এবং আপনার ই কমার্স ওয়েবসাইট টেমপ্লেট অ্যাক্টিভেট করেছি, এবং এগুলো শেষ হলে এবার আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করার সময়। এখন আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করতে চলুন আবার ওপরে ফিরে যাই এবং এখানে এডিট উইথ এলিমেন্টর বোতামটি খুঁজে বের করি। এবার এই বোতামটিতে ক্লিক করুন। দারুণ! এখন আমরা চলে এসেছি এলিমেন্টর পেজ বিল্ডারে। আমরা ওয়েবসাইটের কন্টেন্ট এডিট করা শুরু করার আগে চলুন দ্রুত কিছু বিষয় বুঝে নিই। চলুন বাম পাশে এলিমেন্টস ট্যাব থেকে শুরু করি। এখান থেকে আপনি কন্টেইনার ও গ্রিডের মতো লেআউট এলিমেন্ট টেনে আনতে পারেন। আপনি চাইলে বিভিন্ন উইজেটও টেনে আনতে পারেন। আপনি টেক্সট, ছবি, ভিডিও বা বাটনের মতো জিনিসও টেনে আনতে পারেন। স্ক্রল করলে এখানে আপনি অনেক ধরনের অপশন দেখতে পাবেন যেগুলো থেকে বেছে নিতে পারবেন। মাঝখানের অংশটি দেখুন, এটাই পেজ ভিউ, যেখানে আপনার এডিট করা ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। আর ডান পাশে আছে আপনার স্ট্রাকচার প্যানেল। কন্টেনারগুলো এক্সপ্যান্ড করলে এর ভেতরে থাকা বিভিন্ন উইজেট দেখতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ এই কন্টেনারের ভেতরে আমার দুটো টেক্সট হেডিং এবং একটি বাটন আছে, এবং আবার মাঝখানে তাকালে আমি দুটি টেক্সট হেডিং এবং একটা বাটন দেখতে পাব। তাই এটা আপনার ওয়েবসাইটের একটা ম্যাপের মতো। আমি এখন এটা এখানে বন্ধ করে দিচ্ছি, এবং এখন এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডারে ঘুরে বেড়াতে হয়। চলুন সেকশন, কন্টেইনার ও উইজেট চিনব। আমি স্ক্রল করে একটি ভালো সেকশন খুঁজে নিচ্ছি। আসলে আপনার ওয়েবসাইটটি বিভিন্ন সেকশন দিয়েই তৈরি, আর আপনার সেকশনটি এখানে এই গোলাপি বাক্স দিয়ে হাইলাইট করা হয়েছে। এরপর আপনার সেকশনের ভেতরে থাকবে বিভিন্ন কন্টেনার। আপনার কন্টেনারটি এই ধূসর ডটেড বাক্স দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং এরপর আপনার কন্টেইনারের ভেতরে থাকবে বিভিন্ন উইজেট। আমি যদি এখানে কিছুতে হভার করি এবং সেখানে গোলাপি পেন্সিল আইকন দেখি তাহলে বুঝতে হবে আমি একটা উইজেটের ওপর হভার করছি। তাহলে শুধু মনে রাখবেন আপনার সেকশন আছে এবং আপনার সেকশনের ভেতরে কন্টেনার আছে, আর সেই কন্টেনারগুলোর ভেতরে উইজেট আছে। এটাই আপনার ওয়েবসাইটের পুরো গঠন। এখন আমি আবার উপরে স্ক্রল করব। চলুন আমাদের ওয়েবসাইটের মেন হিরো সেকশনটি এডিট করা শুরু করি, এবং আমরা শুরু করব এই প্রস্তুত সেকশনটি ডিলিট করে একদম নতুন করে একটি সেকশন তৈরি করার মাধ্যমে।
সেকশনটি ডিলিট করতে উপরে যান এবং এক্স আইকনে ক্লিক করুন। এটা ওই সেকশনটি ডিলিট করে দিলে এখন নতুন একটি সেকশন যোগ করতে শুধু প্লাস আইকনে ক্লিক করুন। তারপর আপনার সামনে কিছু অপশন আসবে। একদম নতুন করে সেকশন তৈরি করতে আবার প্লাস আইকনে ক্লিক করুন। আপনি যদি এলিমেন্টরের প্রস্তুত সেকশনগুলো দেখতে চান তাহলে এখানে ফোল্ডার আইকনে ক্লিক করে দেখতে পারেন। এআই ব্যবহার করে সেকশন তৈরি করতে চাইলে এখানে এই বাটনে ক্লিক করতে পারেন। এবং স্টার্টার টেমপ্লেটেও আপনার জন্য প্রস্তুত সেকশন ও পেজ রয়েছে যেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন। আর আপনি যদি দ্রুত কিছু তৈরি করতে চান তাহলে এখানে থাকা এই অন্যান্য অপশনগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু এই ভিডিওর জন্য আমরা যাতে একদম নিজেরা নতুন করে একটা সেকশন তৈরি করতে শিখতে পারি, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। লেআউটের জন্য আমরা ফ্লেক্সবক্স বেছে নেব। তারপর আমি ডান পাশে থাকা স্ট্রাকচার প্যানেলকে বন্ধ করে দেব এবং তারপর আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের সেকশন স্ট্রাকচার যেগুলো থেকে আমরা বেছে নিতে পারি। এই ওয়েবসাইটের জন্য আমি এখানকার 2 প্যানেলের স্ট্রাকচারটি বেছে নেব। তাই আমি এতে ক্লিক করব এবং আমরা আমাদের নতুন সেকশনটি উপরে দেখতে পাব। কিন্তু এখনই সেকশনটি অনেক ছোট এবং দেখা বেশ কঠিন। তাহলে চলুন এটা ঠিক করে নিই। বামে যান এবং হাইট স্লাইডারটি খুঁজে বের করুন। এটি পিক্সেল থেকে ভিএইচে পরিবর্তন করুন এবং 100 সেট করুন। এখন সেকশনটি পুরো পৃষ্ঠার উচ্চতা জুড়ে থাকবে। এরপর আমি এখানে একটা ব্যানার ইমেজ যোগ করতে চাই যাতে এটি আর উজ্জ্বল সাদা ব্যাকগ্রাউন্ড না থাকে। এটি করতে বাম পাশে থাকা স্টাইলে যান, তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ বেছে নিতে পারি। আমি যদি ক্লাসিকে ক্লিক করি তাহলে আমি একটা রং বা ছবি বেছে নিতে পারি। এই ক্ষেত্রে আমি ছবি বেছে নেব। তাই আমার ব্যানার ইমেজ আপলোড করতে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমার ডেস্কটপ থেকে ইমেজটি ড্র্যাগ ও ড্রপ করব। আমি এটি এখানে আপলোড করব। তারপর আমি ডান দিকে নিচে গিয়ে সিলেক্টে ক্লিক করব। এখন এই মুহূর্তে আমি আসলে আমার ইমেজ দেখতে পাচ্ছি না কারণ এটি অনেক বড়। আমরা এটি ঠিক করতে পারি বাম পাশে থাকা সেটিংসে গিয়ে। এখন আপনার ইমেজ এবং ইমেজ রেজলিউশন ও আপনি কিভাবে সেটি ব্যবহার করছেন তার উপর নির্ভর করে এখানে ইমেজ রেজলিউশন সামঞ্জস্য করতে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে নিচে গিয়ে ডিসপ্লে সাইজ সেটিং খুঁজে বের করতে হবে। এটি ডিফল্ট থেকে কন্টেন্টে পরিবর্তন করুন এবং এখন আপনি আপনার পুরো ইমেজটি দেখতে পাবেন। যখন আপনি ডিসপ্লে সাইজ কন্টেন্টে পরিবর্তন করেন তখন এটি আপনার ইমেজকে এমনভাবে দেখাবে যাতে সেটি শুধুমাত্র আপনার সেকশনের ভেতরেই দেখা যায়। এবং এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ করার পর আমরা উইজেট যোগ করা শুরু করতে পারি। চলুন কিছু টেক্সট যোগ করে শুরু করি। উপরে বাম পাশে যান এবং এই প্লাস বোতামটি খুঁজে বের করুন এবং আমরা একটি টেক্সট হেডিং ড্র্যাগ করে শুরু করব। আমরা এটি এখানে বাম পাশে ড্র্যাগ করব। আপনি এখানে ওপরে গোলাপি একটি লাইন দেখতে পাবেন। এটি দেখায় যে এই উইজেটটি ঠিক এখানেই এই কন্টেনারের ভেতরে ড্রপ হবে। তাই আমি এটি এখানে ড্রপ করব এবং এখন আমরা আমাদের টেক্সট এডিট করা শুরু করতে পারি। এবং আপনার টেক্সট এডিট করার জন্য আপনার 2টি ভিন্ন উপায় আছে। আপনি টেক্সটের উপর ডাবল ক্লিক করে হাইলাইট করতে পারেন অথবা বাম পাশে এখান থেকে এডিট করতে পারেন। এখন এগিয়ে যান এবং এই টেক্সটটি আপনার ওয়েবসাইটের হেডলাইন দিয়ে পরিবর্তন করুন। আমি আমারটা এখানে টাইপ করছি। আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য এটি হওয়া উচিত একটি সহজ, চোখে পড়ার মতো হেডলাইন যা আপনি কি বিক্রি করছেন আর আপনার ই কমার্স ওয়েবসাইটটি কি নিয়ে তা বর্ণনা করবে। এটা টাইপ করা হয়ে গেলে চলুন এবার আমাদের কন্টেনার সেটিংসে ক্লিক করি। এটাই হচ্ছে এই ধূসর বক্সটা। এখানে আপনি আপনার কন্টেইনারের কিছু ফরম্যাট সেটিংস দেখতে পাবেন। এটি আপনার কন্টেইনারের ভেতরের কিছু জিনিস কেমন দেখাবে তা পরিবর্তন করবে। টেক্সট, ছবি এবং ভিডিওর মতো উইজেটগুলো। চলুন নিচে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট খুঁজে বের করি এবং আমি এটা সেন্টারে সেট করতে চাই। এখন কন্টেনারের ভেতরে সবকিছু সুন্দরভাবে পেজের মাঝখানে কেন্দ্রীভূত হয়ে যাবে। এখন চলুন আবার হেডিংটিতে ক্লিক করি। তারপর বাম পাশে গিয়ে স্টাইলে যান। টাইপোগ্রাফির পাশেই পেন্সিল আইকনে ক্লিক করুন। এখানে আমরা আমাদের কিছু টেক্সট সেটিংস খুঁজে পাব। আমি প্রথমেই ফন্ট পরিবর্তন করতে চাই, তাই আমি এখানে ক্লিক করব। আপনি যদি নির্দিষ্ট কোনো ফন্ট খুঁজে থাকেন এখানে টাইপ করে খুঁজে নিতে পারেন। এখনকার সবচেয়ে জনপ্রিয় ফন্টগুলোর একটি হচ্ছে পপিন্স। এটি দেখতে দারুণ এবং প্রায় সব ধরনের ওয়েবসাইটের জন্যই উপযোগী। আমি এখানে এটিতে ক্লিক করব এবং এতে আমার ফন্ট পরিবর্তন হয়ে যাবে। এখন আমার ফন্টের ওজনও একটু বেশি পাতলা লাগছে যেহেতু এটা একটা হেডলাইন, তাই বাম পাশে আমি ওয়েট অপশনে যাব। আমি এটিকে ডিফল্ট থেকে এক্সট্রা বোল্ডে পরিবর্তন করব। আমার মনে হয় এটা অনেক বেশি চোখে পড়ে এবং দেখতে অনেক ভালো লাগে। এখন আমাদের একটা সাব হেডলাইন যোগ করতে হবে। এটি সহজেই করতে আমরা এই টেক্সটটি ডুপ্লিকেট করতে পারি। এটিতে রাইট ক্লিক করুন এবং ডুপ্লিকেটে ক্লিক করুন। আমি এই টেক্সটটি ডাবল ক্লিক করে পরিবর্তন করব। তারপর আমার সাবহেডিংটি এখানে পেস্ট করব। এখন এই টেক্সটের জন্য আমি আবার স্টাইল সেটিংসে যাব, টাইপোগ্রাফিতে ক্লিক করব এবং তারপর ওয়েট অপশনে গিয়ে এটিকে 400 সেট করব।
এখন আমি চাই এই টেক্সটটিও একটু ছোট করতে, তাই আমি এখানে সাইজ স্লাইডারে যাব এবং আমি এই টেক্সটটি এমনভাবে স্কেল করব যাতে দেখতে ঠিকঠাক লাগে। আমার মনে হচ্ছে 24 পিক্সেল এখানে একদম ঠিক দেখাচ্ছে। এরপর আমি আমাদের কল টু অ্যাকশন বাটনটি যোগ করতে চাই, তাই আমি আবার প্লাস আইকনে যাব এবং এখানে বাটন উইজেটটি খুঁজব। আমি এটিকে আমাদের টেক্সটের নিচে ড্র্যাগ করে এখানে ড্রপ করব এবং আমরা এখানে আমাদের সিটিএ বাটনটি দেখতে পাবো। আমি বাটনের টেক্সটটি ক্লিক হেয়ার থেকে পরিবর্তন করে শপ নাও লিখব, আর আমার ওয়েবসাইটের জন্য এটাই আমার কল টু অ্যাকশন। এই বাটনের মাধ্যমে আমি আমার ওয়েবসাইট ভিজিটরকে জানাচ্ছি আমি কি চাই, তাদের কি করতে হবে। বেশিরভাগ ই কমার্স ওয়েবসাইটের জন্য এটা হবে শপ নাও বা বাই নাও, তবে আপনার ক্ষেত্রে এটা একটু আলাদা হতে পারে। তাই এখানে আপনার ওয়েবসাইটের জন্য উপযুক্ত একটি কল টু অ্যাকশন লিখুন। এটা হয়ে গেলে চলুন স্টাইল ট্যাবে ক্লিক করি, আর এখানে আপনি আপনার বাটনের স্টাইল নিয়ে কিছু জিনিস পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি পজিশন পরিবর্তন করতে পারেন, আপনি টাইপোগ্রাফি সেটিংসেও ক্লিক করতে পারেন, এবং আমি ফন্ট পরিবর্তন করে আমাদের পেজের বাকি ফন্টের সাথে মিলিয়ে নিতে পারি। আমি এটাকে পপিন্স ফন্টে পরিবর্তন করব এবং আমরা টেক্সট ও বাটনের রঙও পরিবর্তন করতে পারি। এই ওয়েবসাইটের রঙগুলোর জন্য আমি ফিগমা নামের একটি ওয়েবসাইট ব্যবহার করেছি, যাতে একটা কালার প্যালেট তৈরি করা যায়। আমি এমন একটা কালার প্যালেট জেনারেটর ব্যবহারের পরামর্শ দিচ্ছি এবং আমি এই নির্দিষ্ট কালার প্যালেট জেনারেটরের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং এখান থেকেই আমি আমার ই কমার্স ওয়েবসাইটের জন্য কিছু রং বেছে নেব। তাই আমি শুরু করব বাটনের রং পরিবর্তন দিয়ে। আমি এখানে এই আইকনে ক্লিক করব, তারপর আমার হেক্স কোডটি এখানে পেস্ট করব। তাহলে এখন আমার এখানে সুন্দর একটা বাদামি বাটন আছে। আমার মনে হয় এই রংটা বেশ ভালো দেখাচ্ছে, কারণ এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিশে গেছে এবং পুরো পেজটাকে আরও সংহত মনে হচ্ছে। এখন যদি আমি আমার মাউস নিয়ে বাটনের ওপর নিয়ে যাই, তেমন কিছুই ঘটছে না। এজন্যই এখানে হোভার সেটিংস আছে। তাহলে চলুন হোভারে ক্লিক করি, আর এখন আমাদের কাছে ঠিক একই সেটিংস আছে যখনই আমাদের মাউস বাটনের উপর থাকবে। উদাহরণস্বরূপ এখানে আমি কালারে যেতে পারি, আমি সেই একই হেক্স কোড পেস্ট করতে পারি, তারপর আমি কালার স্লাইডারটা নিয়ে রংটা একটু উজ্জ্বল করতে পারি। তাহলে এখন যদি আমি বাটনের উপর মাউস রাখি, বাটনের রংটা একটু উজ্জ্বল হয়ে যায়। বাম পাশে আমাদের কাছে হোভার অ্যানিমেশনও আছে। আমি সাধারণত এটাকে নান থেকে উপরের প্রথম অপশন অর্থাৎ গ্রোতে পরিবর্তন করতে পছন্দ করি। তাহলে এখন যদি আমি এখানে মাউস রাখি, বাটনটা একটু পৃষ্ঠার উপরে উঠে আসে এবং একটু উজ্জ্বল দেখায়। এরপর আমরা আমাদের বাটনের আকৃতি কেমন হবে তা কনফিগার করতে পারি, আর সেটা আপনি বর্ডার রেডিয়াস আর প্যাডিং অ্যাডজাস্ট করে করবেন। তাহলে এখন যদি আমি বর্ডার রেডিয়াসে যাই এবং ভ্যালুটা বাড়াই, আপনি দেখবেন এটা বাটনের কোণাগুলোকে একটু ছোট করে দেয়। এতে বাটনটা কম চৌকো হয়ে একটু বেশি গোলাকার হয়ে যায়। তাই আমি এটা 15তে সেট করব। এরপর আমরা প্যাডিং অ্যাডজাস্ট করব। তাহলে আমি এখানে প্যাডিং অ্যাডজাস্ট করব, আর আপনি দেখতে পাচ্ছেন আমি ভ্যালু বাড়ালেই বাটনটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আবারও আমি এটা একটু কমিয়ে আনব, আর আমার মনে হচ্ছে 18 একদম ঠিকঠাক দেখাচ্ছে। এবং এখন এই ভ্যালুগুলো একসাথে লিঙ্ক করা আছে। যেমন ধরুন আপনি যদি এখানেই আইকনে ক্লিক করেন, তাহলে ভ্যালুগুলো আনলিঙ্ক হয়ে যাবে, আর আমি প্যাডিংয়ের ভ্যালুগুলো আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ধরুন আমি চাই বাম আর ডান পাশটা যেন ওপর নিচের চেয়ে একটু ছোট হয়, তাহলে আমি এখানে বাম পাশের ভ্যালুতে গিয়ে 18 থেকে 14 করে দেব, আর ডান পাশেও একই কাজ করব। এখন বাটনের ওপর নিচটা বড় দেখাবে। আপনি বর্ডার রেডিয়াসের ক্ষেত্রেও একই কাজ করতে পারেন। ঠিক আছে, এখন যেহেতু আমাদের বাটনটা দেখতে ভালো লাগছে, শেষ কাজটা হচ্ছে এটা যেন সঠিক পেজে লিঙ্ক করে সেটা নিশ্চিত করা। তাহলে ওপরের দিকে স্ক্রল করুন এবং কন্টেন্টে ক্লিক করুন, এবং লিঙ্কের জন্য আমরা চাই এটা যেন সব পেজে সেট করা থাকে। তাহলে সব লিখুন, এখানে সব পেজে ক্লিক করুন। এখন কেউ যখন শপ নাওতে ক্লিক করবে, তখন তাদের আপনার প্রোডাক্টস পেজে নিয়ে যাবে। দারুণ! এখন আমার মনে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওপরের হিরো সেকশনটা সত্যিই দারুণ দেখাচ্ছে। এখন পর্যন্ত আমি যে উইজেটগুলো যোগ করেছি তাতে আমি খুশি। তবে আপনি চাইলে আবার ওপরে ফিরে যান এবং প্লাস আইকনে ক্লিক করুন, তাহলে আপনি আরও নানা ধরনের উইজেট টেনে এনে যোগ করতে পারবেন। আমি হলে এগুলো স্ক্রল করে দেখতাম, যোগ করতাম, পরীক্ষা করতাম, আর দেখতাম কোনটা আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে ভালো কাজ করে। তাহলে এখান থেকে আমি আপনাকে পরামর্শ দেব, আপনার হোম পেজটা স্ক্রল করে দেখুন এবং এর ভেতরের কন্টেন্টগুলো আপনার স্টোরের সাথে মিলিয়ে কাস্টমাইজ করতে শুরু করুন। তবে এখনই যেটা আমরা আসলে পরিবর্তন করতে পারছি না, সেটা হলো আমাদের এই প্রোডাক্ট ডিসপ্লে সেকশনটা। এইটা আমরা একটু পরেই দেখব কিভাবে করা যায়। এগিয়ে গেলে আমরা একটা কাস্টমার রিভিউ সেকশন দেখতে পাবো। তারপর আমাদের আছে একটা পোস্টকার্ড সেকশন, যেটা এই টেমপ্লেটের জন্য বিশেষভাবে তৈরি। সম্ভবত এইটা আপনার জন্য প্রাসঙ্গিক হবে না, তাই আপনি চাইলে এখানে যা খুশি লিখে নিতে পারেন। এছাড়াও আমাদের স্টোর সম্পর্কে 3টি পয়েন্ট আছে, আইকন আর টেক্সট সহ, যেগুলো আমরা কাস্টমাইজ করতে পারি।
ধরা যাক আপনি কোনো নির্দিষ্ট সেকশন রাখতে চান না বা এর অর্ডার বদলাতে চান। কোনো সেকশনের অর্ডার বদলাতে হলে এখানকার ডটগুলো ধরে টেনে নিয়ে যান, তারপর আপনি যেখানেই চান সেখানে সেটি রাখতে পারবেন। আর যদি মনে করেন এটা আর দরকার নেই, তাহলে শুধু এক্স আইকনে ক্লিক করলে এটা মুছে যাবে। এতে করে ওই সেকশনটা আপনার হোম পেজ থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে আমি শুরু করছি নিজের এই সেকশনে আইকন আর টেক্সট এডিট করা দিয়ে। আইকন বদলাতে হলে উইজেটটিতে ক্লিক করুন, তখন এখানে আইকনটি দেখতে পাবেন। আইকন লাইব্রেরিতে ক্লিক করুন, আর এলিমেন্টরে অনেক ফ্রি আইকন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আমার ই কমার্স ওয়েবসাইটটা কফিকে ঘিরে তৈরি, তাই আমি যদি এখানে কফি লিখি তাহলে আসলে একটা কফি আইকন এখানে পাওয়া যাচ্ছে। তাহলে আমি ওটাতে ক্লিক করব, তারপর ইনসার্টে ক্লিক করব, আর দেখবেন আইকনটা উপরে চলে এসেছে। লেখানে এখন টেক্সট বদলাতে চাইলে শুধু যেটা বদলাতে চান সেটাতে ক্লিক করুন। আমি এটাকে হাইলাইট করব আর এখানে আমার নিজের টেক্সট লিখব। আর এরপর আপনি নিচের টেক্সটের ক্ষেত্রেও ঠিক একই কাজ করতে পারেন। আমি এখানে আমার নিজের টেক্সট পেস্ট করব, আর তারপর বাকি দুইটা পয়েন্টের ক্ষেত্রেও আপনি ঠিক একই কাজ করতে পারেন। এখন আপাতত আমি এগুলো ডিফল্টভাবেই রেখে দিচ্ছি। এরপর চলুন আমরা কাস্টমার রিভিউ সেকশনে উপরে স্ক্রল করি। এটা আপনার ওয়েবসাইটে রাখার জন্য দারুণ একটা সেকশন হতে পারে, কারণ এটা আপনার ওয়েবসাইট ভিজিটারদের মধ্যে বিশ্বাস তৈরি করে। আমি অন্য যেসব জায়গায় আপনার পণ্য বিক্রি করেন সেখান থেকে কিছু আসল রিভিউ নিয়ে এখানে পেস্ট করতাম। আর আপনার কাস্টমার রিভিউ কাস্টমাইজ করতে এখানে উইজেটে ক্লিক করুন। তারপর বাম পাশে আপনি টেস্টিমোনিয়াল এডিট করতে পারবেন। এখানেই আপনি এর ভেতরে টেক্সট দেখতে পাবেন, আর নিচের ছবিটাও পরিবর্তন করতে পারবেন, এবং তার নিচে আপনি কাস্টমারের নামও পরিবর্তন করতে পারবেন। তাই আপনার হোম পেজে এই কাস্টমার রিভিউটা ঠিক কেমন দেখাবে তার পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে। আমি এখানে আমার নিজের রিভিউ কপি করে পেস্ট করা শুরু করব। আপনি দেখবেন ডান পাশে এই পরিবর্তনটা প্রতিফলিত হচ্ছে, আর নামের জায়গায় আমি এটা পরিবর্তন করে কিছু একটা যেমন জন লিখে দেব। আর আমার ক্ষেত্রে আমি আসলে টেস্টিমোনিয়ালের নিচে কোনো ছবি রাখতে চাই না, তাই আমি এখানে ছবিটা সরিয়ে দিচ্ছি। এটা করতে চলুন আবার বাম পাশে গিয়ে ট্র্যাশ ক্যান আইকনটা খুঁজে নেই। আমি এটাতে ক্লিক করব। এটা ওই কাস্টমারের ছবিটা সরিয়ে দেবে। এখন আমি বাম ও ডান পাশে থাকা কাস্টমার রিভিউগুলো পরিবর্তন করে দিচ্ছি। দারুণ! এখন আমাদের হোম পেজে আমাদের নিজেদের পার্সোনালাইজ কাস্টমার রিভিউ আছে। তাহলে এখন যদি আপনার হোম পেজে আপনি যেই সেকশনটা খুঁজছেন সেটা আগে থেকেই ইনস্টল করা না থাকে, আমি ভিডিও শুরুতে এটা একটু বলেছিলাম, তবে আপনি আসলে এলিমেন্টরের স্টার্টার টেমপ্লেট থেকে বিভিন্ন ব্লক ইম্পোর্ট করতে পারেন। তাহলে যদি আমি ওপরে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করি, তারপর স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করি, এরপর ব্লকসে যাই, তাহলে আমি স্ক্রল করে বিভিন্ন ধরনের প্রস্তুত ব্লক খুঁজে পেতে পারি যেগুলো সহজেই আমার হোম পেজে ইম্পোর্ট করতে পারি। আর আপনি যদি নির্দিষ্ট কোনো ধরনের ব্লক খুঁজে থাকেন তাহলে ওপরের বাম পাশে ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারেন। ধরুন আপনি যদি আপনার হোম পেজে একটা এফএকিউ সেকশন যোগ করতে চান, তাহলে আপনি এফএকিউতে ক্লিক করতে পারেন, তারপর এগুলো দেখে যেটা আপনার সবচেয়ে ভালো লাগে সেই ব্লকটি খুঁজে নিতে পারেন। আমি এইটাকেই বেছে নিচ্ছি। আমি এতে ক্লিক করব, তারপর আমি ইম্পোর্ট ব্লকে ক্লিক করব। এখন আমি এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এই ব্লকটি আমার হোম পেজে চলে এসেছে, এবং আমি এর ভেতরের কন্টেন্ট সহজেই এডিট করতে পারি, একদম যেমনটা একটু আগে অন্য সেকশনগুলোর জন্য করেছিলাম। তাই যদি আপনি খুব দ্রুত আপনার হোম পেজে এবং পরে অন্য পেজগুলোতে বিভিন্ন সেকশন ইম্পোর্ট করতে চান, তাহলে এটি করার জন্য দারুণ একটা উপায়। কিন্তু আমার ক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি আমার হোম পেজে যেটা আছে তাতেই সন্তুষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় আমি দ্রুত বলি, আমাদের ওয়েবসাইটের ফন্ট আর রং নিয়ে। আপনি চাইলে প্রতিটি সেকশনের জন্য আলাদাভাবে সব রং আর ফন্ট পরিবর্তন করতে পারেন, কিন্তু এর চেয়ে অনেক দ্রুত ও সহজ উপায় আছে। শুরুতে ওপরের বাম পাশে যান এবং এলিমেন্টর লোগোতে ক্লিক করুন। তারপর সাইট সেটিংসে ক্লিক করুন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য অনেক দরকারি সেটিংস পাবেন। আমরা যেগুলোতে ফোকাস করব সেগুলো হলো গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, আর তারপর বাটন। চলুন প্রথমে আমাদের গ্লোবাল কালারগুলো দেখি। এখন এখানে আমাদের টেমপ্লেট আর থিমের সাথে ডিফল্টভাবে যে রঙগুলো আসে সেগুলো দেখাচ্ছে। এরপর আমি আগে দেখিয়েছিলাম এমন কোনো কালার প্যালেট জেনারেটর ব্যবহার করে আপনি এখানে সব হেক্স কোড পরিবর্তন করে আপনার ব্র্যান্ডের রঙের সাথে মিলিয়ে নিতে পারেন। রং পরিবর্তন করতে এখানে কালার আইকনে ক্লিক করুন, তারপর আপনার কাস্টম হেক্স কোড কপি পেস্ট করুন। তারপর আপনি এখানে সেই রঙের পরিবর্তন দেখতে পাবেন। এভাবেই এখানকার বাকি সব রঙের ক্ষেত্রেও একইভাবে করুন। এবার চলুন আমাদের গ্লোবাল ফন্টগুলো ঠিক করি। ওপরে ডান দিকে যান এবং ফন্টসে ক্লিক করুন। এখানে আপনি আপনার গ্লোবাল ফন্টগুলোর তালিকা দেখতে পাবেন। প্রথমে প্রাইমারিতে ক্লিক করুন, তারপর এখানে ফন্ট ফ্যামিলি পরিবর্তন করতে পারবেন।
আগে আমি পপিন্স ফন্ট বেছে নিয়েছিলাম, তাই আমি সেটাই আমার পুরো ওয়েবসাইটে একরকম রাখব। তাই আমি পপিন্স ফন্টটি বেছে নেওয়ালাম। আপনি চাইলে ফন্টের ওজনও পরিবর্তন করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছে সেটা পছন্দ করছি। আমি এখন সেকেন্ডারি টেক্সট এবং অ্যাকসেন্ট ফন্টগুলো পরিবর্তন করব, যাতে সবগুলো একই হয়। দারুণ! এখন আমার ওয়েবসাইটের সব ফন্ট একদম একই। এগুলো হয়ে গেলে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব, এবং এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য গ্লোবাল ফন্ট এবং গ্লোবাল কালার ঠিক করে নিয়েছি। আমি ওপরে গিয়ে ব্যাক বাটনে ক্লিক করব, তারপর বাটনসে ক্লিক করব। আমার ওয়েবসাইটের সব বাটন যেন আমার ওয়েবসাইটের ওপরের মেন হিরো সেকশনের বাটনের মতোই দেখতে হয়, আমি সেটাই চাই। তাই বাম পাশে কালারের নিচে আমি ডিফল্ট সবুজ রং থেকে আমার আগের ব্যবহৃত কাস্টম রঙে পরিবর্তন করব। এরপর আমি হোভার সেটিংসে ক্লিক করব, এবং আবারও আমি এটি সবুজ থেকে পরিবর্তন করে একই রকম একটু উজ্জ্বল বাদামি রঙে নিয়ে যাব। আবারও এখানে আরও কিছু সেটিংস আছে যেগুলো আপনি কনফিগার করতে পারেন, যদি চান আপনার সব বাটন নির্দিষ্ট একটা স্টাইলে দেখাক। আমি এতে সন্তুষ্ট, তাই আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব, এবং এখন আপনার টেমপ্লেটের ওপর নির্ভর করে আপনি দেখতে পারেন যে ওয়েবসাইটের কিছু রং সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে না, বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট সেকশনের ক্ষেত্রে। আপনার ওয়েবসাইটে যদি এমনটা হয় তাহলে আপাতত চিন্তা করবেন না। আমরা ভিডিওর পরের অংশে সেটিংসে গিয়ে নিশ্চিত করব যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। কিন্তু এত কিছু করার পর আমাদের হোম পেজ এবং সব গ্লোবাল সেটিংস বেশ ভালোই দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের হোম পেজ সফলভাবে কনফিগার করা হয়েছে। এবার চলুন নতুন পেজ তৈরি করার দিকে এগিয়ে যাই। আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করে আপনি শুধু হোম পেজ ছাড়াও আরও কিছু পেজ তৈরি করতে চাইতে পারেন। তাহলে চলুন আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিই কিভাবে এটা করতে হয়। আমি যদি ওপরে যাই তাহলে দেখতে পাবেন আমি এখন আমার হোম পেজে আছি, কিন্তু এখানে ক্লিক করলে দেখবেন আমার কাছে অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং সব পেজ আছে। এগুলো টেমপ্লেটের সাথে আগে থেকেই ছিল। নতুন পেজ যোগ করতে অ্যাড নিউ পেজে ক্লিক করুন, আর ডিফল্ট পেজে যেতে চাইলে শুধু সেটাতে ক্লিক করলেই হবে। যেমন এখানে আমি অ্যাবাউটে ক্লিক করব, এবং এটি আমাদের অ্যাবাউট পেজ, যা আমাদের টেমপ্লেটের সাথে আগে থেকে ইনস্টল করা ছিল, এবং আমি এখানে সবকিছুই এডিট করতে পারি, ঠিক যেমনটা হোম পেজে করেছিলাম। তাহলে আমি ওপরে গিয়ে আমরা কারা এই অংশটা খুঁজে বের করে শুরু করতে পারি। সেকশন। এখন এটা অনেক বড় দেখাচ্ছে, তাই আমি সেকশনের সেটিংসে যেতে ওপরের ডটগুলোতে ক্লিক করব। তারপর আমি আবার পিক্সেল থেকে ভিএইচে পরিবর্তন করব, এবং এটাকে ধরুন 50 সেট করব। এরপর আমাদের মিশন অংশে এখানে হেডিংটা ঠিক আছে, তাই আমি টেক্সটটা আমার আসল ব্যবসার সাথে মিলিয়ে পরিবর্তন করব। তাহলে বাম পাশে আমি সব টেক্সট হাইলাইট করব এবং আমার নিজের লেখা পেস্ট করব। তারপর আমি এখানে আমার নিজের ছবি আপলোড করতে চাই, তাই আমি ছবিটিতে ক্লিক করব, চুজ ইমেজে যাব, আপলোড ফাইলসে ক্লিক করব, তারপর আমার নিজের কাস্টম ছবি এখানে ড্র্যাগ ও ড্রপ করব। আমি ডান দিকে নিচে যাব, সিলেক্টে ক্লিক করব, তারপর আমার কাস্টম ছবি আর আমার কাস্টম টেক্সট এখানে দেখা যাবে। তারপর চলুন নিচে স্ক্রল করি, এখানে শেষ সেকশনে যাই। এটা আবার একটি পোস্টকার্ড কিনুন সেকশন। আমি এটাকে নতুনভাবে ব্যবহার করব যাতে এটা আমাদের প্রোডাক্টস পেজের দিকে নির্দেশ করে। তাই আমি এটা একটি পোস্টকার্ড উপহার দিন থেকে পরিবর্তন করে লিখব আমাদের কফি গ্রাউন্ডস কিনুন। তারপর আমি সাবটেক্সটটা পরিবর্তন করে লিখব স্থানীয়ভাবে রোস্ট করা, সবসময় টাটকা। আর অবশ্যই আপনি এটা আপনার পণ্যের সাথে মানানসই করে পূরণ করবেন। এখন আমি এখানে বাটনের লেখাটাও পরিবর্তন করতে চাই, তাই আমি এতে ক্লিক করব এবং প্রথমেই লেখাটা পরিবর্তন করা শুরু করব। আমি এটা পরিবর্তন করে লিখব এখনই কিনুন, এবং তারপর লিঙ্কের জন্য আমি এটা শপ পেজে পরিবর্তন করব। চলুন শপে ক্লিক করি। ঠিক আছে, আমি মনে করি এখন পর্যন্ত করা পরিবর্তনগুলো নিয়ে আমি খুশি। আরেকটা ভালো টিপস, আপনি যদি দেখতে চান আপনার ওয়েবসাইটটা ঠিক কেমন দেখাচ্ছে, তাহলে এখানে এই অ্যারো আইকনে ক্লিক করতে পারেন। এতে বাম পাশে থাকা সেটিংসগুলো ছোট হয়ে যাবে। এটা আপনাকে আপনার পেজের সম্পূর্ণ ভিউ দেখাবে, এবং আমি সত্যিই খুশি এই অ্যাবাউট পেজটা যেমন হয়েছে তাতে। এখান থেকে চলুন আমরা আমাদের কন্ট্যাক্ট পেজে চলে যাই। ওপরে যান এবং কন্ট্যাক্টে সুইচ করুন, সেভ এবং লিভে ক্লিক করুন। বামে যান এবং আপনার সেটিংস খুলুন। এখন আমরা স্ক্রল করে আমাদের কন্ট্যাক্ট পেজ এডিট করা শুরু করতে পারি। সাধারণত ই কমার্স ওয়েবসাইটে বেশিরভাগ কন্ট্যাক্ট পেজ এভাবেই দেখায়। আপনার কন্ট্যাক্ট ফর্ম পেজের কোথাও থাকবে, আর আপনি চাইলে কিছু অতিরিক্ত যোগাযোগের তথ্য যোগ করতে পারেন। এবং আপনি যে টেমপ্লেটটি বেছে নিয়েছেন তার উপর নির্ভর করে সম্ভবত আপনি এলিমেন্টের পেজ বিল্ডারে থাকাকালীন আপনার কন্ট্যাক্ট ফর্মের কোনো সেটিংস পরিবর্তন করতে পারবেন না। এই ক্ষেত্রে এই টেমপ্লেটটি শিওর ফর্মস নামে একটা প্লাগইন ব্যবহার করে, এবং আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে গিয়ে কন্ট্যাক্ট ফর্মের সেটিংস কনফিগার করতে হবে।
আর আমরা কয়েক মুহূর্তের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত বলবো। চলুন ডান পাশে থাকা তথ্যগুলো ঠিক করা দিয়ে শুরু করি। এখানে আপনার ব্যক্তিগত ইমেল ঠিকানা দিন। আমার ক্ষেত্রে আমি কেবল caleb@thecoffeehouse.com দেব। এটি কেবল একটা উদাহরণ, ব্যবসায়িক ইমেল। এবার এখানে আপনারটা দিন। এরপর আপনি আপনার ফোন নম্বর আর ব্যবসার ঠিকানা লিখতে পারেন। আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলোও পরিবর্তন করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি বাম পাশে সেটিংস দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আমি ফেসবুকে ক্লিক করতে পারি এবং এখানে আপনি আপনার ইউআরএল টাইপ বা পেস্ট করতে পারেন। এখন আপাতত আমি এগুলো ডিফল্টভাবেই রেখে দিচ্ছি। চলুন দেখি কন্ট্যাক্ট ফর্ম পরিবর্তনের নিয়ম। এবার ডানে গিয়ে সেভ করতে পাবলিশ ক্লিক করুন। এরপর বামে এলিমেন্টর লোগোতে যান। এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। আবারও ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করুন এবং এখান থেকে বাম পাশে শিওর ফর্মস খুঁজে বের করুন এবং সেখান থেকে ফর্মসে ক্লিক করুন। এখানে আপনি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম নামে কিছু একটা দেখতে পাবে। এটাতে ক্লিক করুন। এটাই সেই কন্ট্যাক্ট ফর্ম যা আমাদের কন্ট্যাক্ট পেজে আছে এবং একটু আগে আমরা দেখেছিলাম। এখান থেকে কিছু সেটিংস আছে যেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। ওপরে যান এবং ফর্ম সেটিংসে ক্লিক করুন এবং শুরুতে ইমেল নোটিফিকেশনে ক্লিক করুন। এখানে আমরা আমাদের অ্যাডমিন নোটিফিকেশন ইমেল ঠিক করতে পারি। এর মানে হচ্ছে কেউ যদি আপনার কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করে সেই মেসেজটা আসলে কোথায় যাবে। এটা ঠিক করতে ডান পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করুন। এটা আমাদের সেটিংস এখানে খুলে দেবে। ডিফল্টভাবে এখানে সবকিছু সাধারণত ঠিকঠাকই থাকে। আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত সেটা হলো সেন্ড ইমেল টু। ডিফল্টভাবে এটা আপনার অ্যাডমিন ইমেল এবং এটা আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ডিটেলস থেকে নেওয়া হয়। তাই যদি আপনি চান না যে এটা অন্য কোনো ইমেল ঠিকানায় যাক, তাহলে ডিফল্টভাবেই রেখে দিতে পারেন। এরপর এখানে বাকি সবকিছু স্বয়ংক্রিয়ভাবে ঠিকঠাক কাজ করবে। নিচে একটা সতর্কবার্তা দেখতে পারেন। ফ্রম অ্যাড্রেস ডোমেনের সাথে না মিললে ইমেল স্প্যাম হতে পারে, তাই সাবধানে পাঠান। তাহলে উদাহরণস্বরূপ আপনি ফ্রম নেম আপনার ব্যবসার নাম দিতে পারেন আর ফ্রম ইমেল দিতে পারেন contact@yourdomain.com। এখন যদি আপনার এখনও ডোমেন ইমেল সেট না করা থাকে, তাহলে এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই। ফর্মটি এখনও কাজ করবে, তবে ইমেল ডেলিভারেবিলিটি একটু অনিশ্চিত হতে পারে যতক্ষণ না আপনি সেটি সেট করেন। তাই নিশ্চিত করুন যে ফ্রম নেম এবং ফ্রম ইমেল আপনার ব্যক্তিগত তথ্যের সাথে মিলে যায়। আর আবারও বলছি, যদি আপনি এখনও সেট না করে থাকেন, তাহলে পরে এসে এটা ঠিক করে নিতে পারেন। এর নিচে সবকিছু ঠিকঠাক কাজ করবে। তাহলে চলুন উপরে স্ক্রল করি এবং ব্যাক বাটনে ক্লিক করি। এরপর ফর্ম কনফার্মেশনে ক্লিক করলে এখানে আপনি ঠিক করতে পারেন আপনি কি একটা সাকসেস মেসেজ দেখাতে চান, নাকি আপনার ওয়েবসাইট ভিজিটরকে অন্য কোনো পেজে রিডাইরেক্ট করতে চান। তারা আপনার ফর্ম সাবমিট করার পর আমি এটাকে ডিফল্ট সাকসেস মেসেজ হিসেবেই রেখে দিচ্ছি। এখন এখানে বাম পাশে আরও কিছু সেটিংস আছে, কিন্তু আপাতত আমি শুধু এই দুইটা নিয়ে চিন্তা করছি। এখান থেকে উপরে ডান পাশে যান এবং সেটিংস বন্ধ করুন এবং এখন আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম কাস্টমাইজ করা শুরু করতে পারি। ডিফল্টভাবে ভিজিটররা তাদের পুরো নাম, ফোন নম্বর, ইমেল এবং একটা মেসেজ দিতে পারে। এখন আপনি যদি অন্য কোনো ব্লক যোগ করতে চান, তাহলে নিচে অ্যাড ব্লকে ক্লিক করুন। তারপর এখানে আপনার সামনে কিছু ভিন্ন অপশন আসবে। আপনি কোন ধরনের ব্যবসা চালান এবং আপনার কাস্টমারদের সাধারণত কী ধরনের প্রশ্ন থাকে তার উপর নির্ভর করে আপনি এখানে খুবই বিস্তারিত কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারেন। তারপর যদি আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মের রং পরিবর্তন করতে চান, যেমন বাটনের রং, তাহলে ডান পাশে যান এবং স্টাইলে ক্লিক করুন, নিচে যান এবং প্রাইমারি কালার খুঁজে নিন। এবং আমি এটা আমার বাকি সব বাটনের জন্য যে বাদামি রং ব্যবহার করি সেটাতে পরিবর্তন করব। আমার মনে হচ্ছে আমি এতে খুশি, তাই আমি ওপরের ডান পাশে গিয়ে সেভে ক্লিক করব। চমৎকার! এখন আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম কনফিগার এবং সেট করে ফেলেছি। চলুন এবার এগিয়ে যাই এবং এলিমেন্টর পেজ বিল্ডারে ফিরে যাই। শুরুতে ওপরের বাম পাশে যান এবং এই আইকনে ক্লিক করুন। তারপর ওপরে আপনার ওয়েবসাইটে ক্লিক করুন। এরপর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। তারপর আবার আমাদের কন্ট্যাক্ট পেজে ফিরে যাই। কন্ট্যাক্টে ক্লিক করুন। তারপর আমি নিচে নামব। এখন আমাদের কন্ট্যাক্ট ফর্ম কনফিগার হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক কাজ করছে এবং আমরা বাটনের রঙও পরিবর্তন করেছি। এগুলো শেষ হলে আমাদের কন্ট্যাক্ট পেজ প্রস্তুত। এখন যদি আপনি একদম নতুন একটা পেজ তৈরি করতে চান, এমন একটা পেজ যা আপনার ওয়েবসাইট টেমপ্লেটে একদমই নেই, আসলে এটা খুবই সহজ। ওপরে যান এবং আপনার পেজ নেভিগেটরে ফিরে যান। অ্যাড এ নিউ পেজে ক্লিক করুন। এরপর আপনি চাইলে আগের মতোই একদম শুরু থেকে আপনার পেজে এই সেকশনগুলো তৈরি করতে পারেন। তবে আপনি চাইলে অন্য টেমপ্লেট থেকেও সম্পূর্ণ পেজ ইম্পোর্ট করতে পারেন। এখানে স্টার্টআপ টেমপ্লেটস আইকনে ক্লিক করুন। তারপর আমি অন্য কোনো টেমপ্লেটে ক্লিক করতে পারি, যেমন ধরুন লাভ নেচার টেমপ্লেট।
ধরা যাক আমি একটা সার্ভিসেস পেজ তৈরি করতে যাচ্ছি। এই অন্য টেমপ্লেটটি ব্যবহার করে আমি পুরো পেজটি ইম্পোর্ট করতে পারি এবং তারপর সেটি কাস্টমাইজ করা শুরু করতে পারি। তাহলে আমি সার্ভিসেসে ক্লিক করব, তারপর ওপরে ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করব এবং এখন পুরো পেজটি আমার ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে। নতুন কোনো পেজ তৈরি করলে একটা বিষয় ঘটে, সেটি হলো পেজটির আসলে কোনো নাম থাকে না। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে শুধু এলিমেন্টর পেজ লেখা দেখা যায়। এটি ঠিক করতে ওপরে যান এবং আপনার পেজ সেটিংসে ক্লিক করুন। তারপর এটিকে পরিবর্তন করে লিখুন ধরুন আমাদের সার্ভিসেস। আপনি এই পরিবর্তনটি দেখতে পাবেন, এটি ওপরে প্রতিফলিত হবে। আর কিছু ক্ষেত্রে আপনার পেজের শিরোনামটি আপনার লোগোর উপরে কোথাও টেক্সট হিসেবে দেখা যেতে পারে। আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয় তাহলে নিশ্চিত করুন যে হাইড টাইটেল অপশনটি নো থেকে ইয়েসে সেট করেছেন। এতে আপনার ওয়েব পেজে শিরোনামটি আর দেখা যাবে না। এখন এখান থেকে আগের মতোই আপনি সব ধরনের কন্টেনার, উইজেট এবং সেকশন কাস্টমাইজ করতে পারেন। এবং যখন আপনি এতে সন্তুষ্ট হবেন তখন বাম পাশে স্ট্যাটাসটি ড্রাফট থেকে পাবলিশে সেট করুন। তারপর ওপরের ডান পাশে যান এবং আবার পাবলিশে ক্লিক করুন এবং এখন আপনি একটি একেবারে নতুন পেজ তৈরি করেছেন। এখন চলুন আমাদের ওয়েবসাইটের উপরের হেডারটি দেখি। আমরা এইমাত্র একেবারে নতুন একটা পেজ তৈরি করেছি, কিন্তু এটি এখনও আমাদের মেন মেনু ন্যাভিগেশনে দেখা যাচ্ছে না। এছাড়াও আমাদের স্টোরের লোগো আপডেট করাও দরকার। তাহলে যেহেতু আমরা নতুন পেজ কিভাবে তৈরি করতে হয় তা জানি, এবার চলুন দেখি কিভাবে আমাদের হেডার এবং ফুটার সেটআপ করতে হয়। শুরুতে ওপরের বাম পাশে যান এবং এলিমেন্টর লোগোতে ক্লিক করুন। এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। ওপরে বাম পাশে থাকা ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করুন। এরপর আপনার ওয়েবসাইটে ক্লিক করুন এবং ওপরে কাস্টমাইজে ক্লিক করুন। এখন এটি আপনার থিম সেটিংস খুলে দেবে। এটি আপনাকে এলিমেন্টর পেজ বিল্ডারের সেটিংস থেকে আলাদা বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করতে দেবে, যেমন আপনার স্টোরের লোগো, মেনু এবং ওয়েবসাইটের আরও কিছু রং ইত্যাদি। শুরুতে হেডারে ক্লিক করুন, সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করুন, তারপর চেঞ্জ লোগোতে ক্লিক করুন। আপলোড ফাইলসে যান। এখন আপনার ডেস্কটপ থেকে লোগোটি ড্র্যাগ ও ড্রপ করুন। আপনার লোগো আপলোড হয়ে গেলে সিলেক্টে ক্লিক করুন। এরপর এখানে আপনার লোগোটি ক্রপ করতে হবে। আমি নিচের দিকে একটু ফাঁকা জায়গা যোগ করব এবং উপরের দিকেও একটু ফাঁকা জায়গা রাখব। এটা দেখতে বেশ ভালো লাগছে। ক্রপ ইমেজে ক্লিক করুন এবং দেখবেন ওপরে বাম পাশে লোগো আপডেট হয়েছে। এখন লোগোটা একটু বড় লাগছে, তাই আমি লোগোর প্রস্থ 200 থেকে কমিয়ে ধরুন 160তে নিয়ে আসব। এখানে আপনি আপনার সাইটের শিরোনামও পরিবর্তন করতে পারেন। আপনি এটি আপনার ব্যবসার নাম হিসেবে পরিবর্তন করতে পারেন। আমার ক্ষেত্রে এটি হবে দ্য কফি হাউস। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ট্যাগলাইনও পরিবর্তন করতে পারেন। আমি পরামর্শ দেব এটি মুছে ফেলে ফাঁকা রাখুন। এরপর চলুন নিচে স্ক্রল করে সাইট আইকনে যান। এখানে ক্লিক করুন। সিলেক্ট সাইট আইকনে কি প্রো। ফাইল আপলোড করুন। এবার এখানে আপনার ফেভিকনটি ড্র্যাগ করে আনুন। এটি একটা ছোট ছবি যা আপনার ওয়েবসাইট ভিজিটরের ব্রাউজার ট্যাবে দেখা যাবে। আমি আমারটা এখানে আপলোড করেছি। এটা মূলত আমার লোগোর ছোট একটি সংস্করণ, তাই আমি নিচে গিয়ে সিলেক্টে ক্লিক করব এবং এখানেই এটি আপনাকে দেখাবে আপনার ফেভিকন কেমন দেখাবে তার একটা প্রিভিউ। এবার আমরা দেখব কিভাবে আমাদের মেন মেনু ন্যাভিগেশন অ্যাডজাস্ট করা যায়। কিন্তু এখনই আমরা আসলে আমাদের হেডারের বেশিরভাগ টেক্সট দেখতে পাচ্ছি না, কারণ টেক্সটটা অনেক গাঢ়। তাই আমি আপনাকে দ্রুত একটা উপায় দেখাবো যাতে আপনি এটা ঠিক করতে পারেন এবং আপনার হেডারটাও দেখতে সুন্দর হবে। তাহলে ব্যাক বাটনে ক্লিক করুন, হেডারে ক্লিক করুন, নিচে যান এবং ট্রান্সপারেন্ট হেডার খুঁজে বের করুন। তারপর কমপ্লিট ওয়েবসাইটে এনাবেলে ক্লিক করুন। তারপর আপনি এখানে একটা ট্যাব দেখতে পাবেন যেখানে লেখা আছে ডিসেবল অন। এটা খুলে দিন। এখানে নিশ্চিত করুন যে WooCommerce প্রোডাক্ট পেজেস আনচেক করা আছে। এবার ডিজাইন ট্যাবে ওপরে যান। এখানে আপনি অনেক রকম অপশন পাবেন যেগুলো কনফিগার করতে পারবেন। আমি মূলত প্রাইমারি হেডার নিয়ে বেশি চিন্তিত। ডান পাশে থাকা সার্কেলে ক্লিক করুন রং পরিবর্তন করতে, নিচে স্ক্রল করুন এবং আমি এখানে আমার ওয়েবসাইটের বাকি অংশে যেটা ব্যবহার করেছি সেই হেক্স কোড ইনপুট করব। এটা হবে সেই বাদামি রং এবং আপনি ওপরে হেডারটা পরিবর্তিত হতে দেখবেন। এখন আমি এখানে অপাসিটি স্লাইডার ব্যবহার করব যাতে এটা একটু স্বচ্ছ হয়। আমার মনে হচ্ছে এটা দেখতে বেশ ভালো লাগছে, ঠিক এখানটায় ভালো লাগছে। তবে এখনো আমার টেক্সটটা দেখা বেশ কঠিন। সবুজটা ঠিক আছে, কিন্তু কালো লেখাটা পড়তে একটু কষ্ট হচ্ছে। তাহলে আমরা ডিজাইন সেটিংসে গিয়ে এটাও ঠিক করে নিতে পারি। লেখার জন্য চলুন কালো থেকে সাদা রঙে পরিবর্তন করি। এখন লেখা অনেক সহজে দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে সবুজ হাইলাইট টেক্সটটা একটু গাঢ়, তাই আমি এটাকে আরও উজ্জ্বল সবুজ রঙে পরিবর্তন করব।
সাদা রঙের পাশে আপনি সবুজ বৃত্ত দেখতে পাবেন, আর আমি এটাকে আরও উজ্জ্বল সবুজ রঙে পরিবর্তন করব। এখন যদি আমি আমার টেক্সটের ওপর মাউস রাখি তাহলে এটা অনেক সহজে দেখা যায়। দারুণ! তাহলে এবার চলুন আমাদের মেন মেনু নেভিগেশন কনফিগার করি। এখানে গিয়ে এটায় মাউস রাখুন এবং পেন্সিল আইকনে ক্লিক করুন। এখান থেকে কনফিগার মেনুতে ক্লিক করুন, আর এখানে আপনি আপনার প্রাইমারি মেনু দেখতে পাবেন। আপনার প্রাইমারি মেনুর পেজগুলো এডিট করতে এডিট মেনুতে ক্লিক করুন, এবং এখানে আমাদের আছে হোম, অ্যাবাউট, শপ এবং কন্ট্যাক্ট। তারপর যদি আমি আবার আমার মেন মেনুতে যাই, এখানে আপনি দেখতে পাবেন হোম, অ্যাবাউট, শপ এবং কন্ট্যাক্ট। আপনি চাইলে এখানে যে কোনো আইটেমের অর্ডার পরিবর্তন করতে পারেন, শুধু ড্র্যাগ করে নতুন অবস্থানে ড্রপ করুন। আর আপনি যদি নতুন কোনো আইটেম যোগ করতে চান তাহলে অ্যাড আইটেমসে ক্লিক করুন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভিসেস পেজ, যেটা আমরা আগে তৈরি করেছিলাম। প্লাস আইকনে ক্লিক করুন এটা আপনার মেনুতে যোগ করার জন্য, আর এটা এখানেই যোগ হয়ে যাবে। আমার ক্ষেত্রে আমি শুধু সব পেজটা নিতে চাই এবং এটাকে আমার হোম পেজের ঠিক পাশে সরিয়ে নিতে চাই, তাই আমি এটা এখানে ড্রপ করব। তারপর আবার আমার ওয়েবসাইটে ফিরে যাব, আর এখন আমাদের আছে হোম পেজ, শপ পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ আর আমাদের সার্ভিসেস। এখন সবশেষে চলুন আমাদের হেডারের লেআউটটা দেখে নিই। তাই আমি এখানে আমার হেডারের ওপর মাউস রাখি এবং ওপরের বাম পাশে পেন্সিল আইকনে ক্লিক করি। আপনি দেখবেন লেআউট সেটিংস নিচে চলে আসবে। এখন আমাদের সাইটে টাইটেল ও লোগো, মেনু, কার্ট আর একটা অ্যাকাউন্ট বাটন আছে। আপনি যদি চান আপনার হেডারে এই উপাদানগুলোর অবস্থান পরিবর্তন করতে, তাহলে আপনি এগুলো ধরে টেনে নতুন জায়গায় ছেড়ে দিতে পারেন। আমার মনে হয় কার্ট আইকনটা একেবারে ডান পাশে থাকাই সবচেয়ে যুক্তিসঙ্গত, তাই এই পরিবর্তনটা আমার পছন্দ হয়েছে। এটা হয়ে গেলে চলুন এবার আমাদের ফুটার সেটিংস দেখে নিই। আপনার ফুটারে যেতে হলে সাইটের একেবারে নিচে স্ক্রল করুন, তারপর ফুটারের ওপর মাউস রাখুন এবং ওপরের বাম পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করুন। আবারও আপনি দেখবেন হেডারের মতোই লেআউট সেটিংস এখানে চলে আসবে। আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের ফুটারের লোগোটা ভুল আছে, তাই আমি এটা পরিবর্তন করতে পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর আমি গটিতে ক্লিক করব। এবার এখানে আমি রিপ্লেসে ক্লিক করব এবং মিডিয়া লাইব্রেরি খুলব। আমি আগেই আপলোড করা লোগোটা খুঁজে বের করব এবং সিলেক্টে ক্লিক করব। তারপর আপনার লোগোটা এখানে ফুটারে আপলোড হয়ে যাবে। আপনার ফুটারের ভেতরেই আপনি পাবেন ফুটার মেনু, যেটা আপনার ওয়েবসাইটের ওপরের মেনুর মতোই একদম একই। এছাড়াও এখানে আপনি কপিরাইট নোটিশও পারেন। আপনি যদি এটা পরিবর্তন করতে চান তাহলে ডান পাশে এখানে ক্লিক করুন, তারপর সহজেই টেক্সটটা বদলে দিন। আমরা ভিডিওর একটু পরে যখন আমাদের পলিসি পেজগুলো যোগ করা শুরু করব, তখন আবার ফুটারে ফিরে আসব। তাই আপাতত আমি এটা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন ওপরে গিয়ে পাবলিশে ক্লিক করি। ওপরে স্ক্রল করলে দেখা যাচ্ছে সবই ঠিক আছে। এবার আমাদের অ্যাস্ট্রা থিমের গ্লোবাল সেটিংস দেখতে হবে। মনে করে দেখুন, আগে এলিমেন্টার ব্যবহারের সময় আমরা এগুলো পরিবর্তন করেছিলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটের কিছু ডিজাইন উপাদান আছে যেগুলো অ্যাস্ট্রা থিমের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। আর এই গ্লোবাল সেটিংসগুলো আগের যেগুলো আমরা পরিবর্তন করেছিলাম সেগুলোর থেকে আলাদা। তাহলে এই সেটিংসগুলোতে যেতে এখানে ব্যাক বাটনে যান এবং আবারও তারপর গ্লোবালে ক্লিক করুন। চলুন টাইপোগ্রাফিতে ক্লিক করে শুরু করি। এখনই আপনি দেখতে পাচ্ছেন বডি ফন্ট এবং হেডিংস ফন্ট আমার আগে বাছাই করা পপিন্স ফন্টের চেয়ে ভিন্ন ফন্ট ব্যবহার করছে। তাই আমি এগুলো সবগুলোতেই গিয়ে DM স্যান্স বা যেই ফন্টটি থাকুক না কেন সেগুলো পরিবর্তন করে পপিন্স করে দেব। এখানে যান আর আমি যে ফন্ট খুঁজছি তা টাইপ করুন, আর দেখুন ওটাই তো এখানে। এখন আমি গ্লোবাল সেটিংসের বাকি ফন্টগুলোর জন্য একইভাবে পরিবর্তন করব। এখন আমি গ্লোবাল সেটিংসে সব ফন্ট পরিবর্তন করে দিয়েছি। এখন আমাদের পুরো ওয়েবসাইট জুড়ে শুধু একটি ফন্টই ব্যবহার হবে। এতে সবকিছু দেখতে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ লাগবে। এখন আমি আবার ফিরে গিয়ে কালার্সে ক্লিক করব। এখন এখানে আপনি আপনার কালার প্যালেট পরিবর্তন করতে পারেন। এই মুহূর্তে আমাদের হোম পেজে আমরা আসলে দেখতে পাচ্ছি না যে এই গ্লোবাল সেটিংসগুলো কোন কোন রং নিয়ন্ত্রণ করছে। তাহলে উদাহরণস্বরূপ এখানে চলুন একটি প্রোডাক্ট পেজে ক্লিক করি, এবং এই প্রোডাক্ট পেজে এর অনেক কন্টেন্ট গ্লোবাল কালার প্যালেট থেকে নেওয়া হচ্ছে। অ্যাস্ট্রা থিম সেটিংসে এখানে সব বডি টেক্সটে এই ধূসর রংটি রয়েছে। না চাইলে এখানে রঙে ক্লিক করে কালো করে দিন। আমার পরামর্শ হলো এগুলো একবার দেখে নেওয়া। আপনার গ্লোবাল কালার প্যালেট পরিবর্তন করুন যাতে পছন্দের রঙের সাথে মিলে যায়, অথবা প্রতিটি আলাদা রং দেখে নিশ্চিত করুন যে সবগুলো ঠিক আছে। আমি আমার কালার প্যালেট ঠিক করে নিই। গ্লোবাল কালার প্যালেটের সব রং আপডেট করে অন্যান্য সেটিংসও দেখে নিয়েছি।
যাতে সবকিছু ঠিক থাকে। আপনি যখন আপনার পছন্দ নিয়ে সন্তুষ্ট হবেন তখন আমরা পরবর্তী ধাপে যেতে পারি, যেটা হলো আপনার স্টোরে পণ্য এবং পণ্যের ক্যাটাগরি যোগ করা। পণ্য যোগ করা শুরু করতে ওপরে থাকা পাবলিশ বাটনে ক্লিক করুন, যাতে এখন পর্যন্ত করা পরিবর্তনগুলো সংরক্ষণ হয়। এরপর এখানে এক্স আইকনে ক্লিক করুন, তারপর ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করুন। এখন নিচে যান প্রোডাক্টসে, তারপর এখান থেকে ক্যাটাগরিজে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে যেসব ধরনের পণ্য বিক্রি করেন তার ওপর নির্ভর করে পণ্যের ক্যাটাগরি তৈরি করা অবশ্যই উপকারী। এভাবে আপনি সহজেই আপনার সব ধরনের পণ্য গুছিয়ে রাখতে পারবেন। এছাড়াও এতে আপনার গ্রাহকদের জন্য তাদের কাঙ্ক্ষিত পণ্য খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। এখানে ডান পাশে আপনি কিছু স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ক্যাটাগরি দেখতে পাবেন। এইগুলো আমাদের দরকার হবে না, তাই চলুন এগুলো ডিলিট করে দিই। এখানে চেকবক্সে ক্লিক করে সবগুলো সিলেক্ট করুন, তারপর বাল্ক অ্যাকশনসে ক্লিক করুন, এরপর ডিলিট সিলেক্ট করুন। অ্যাপ্লাই চাপুন, আর এতে সব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ক্যাটাগরি ডিলিট হয়ে যাবে। এখন আমার প্রথম ক্যাটাগরির জন্য আমি এর নাম রাখছি কফি গ্রাউন্ডস। এখানে আপনার পণ্যের জন্য যা উপযুক্ত মনে হয় সেটাই দিন। স্লাগের জন্য আমি এটাকে নাম দিচ্ছি কফি গ্রাউন্ডস। এটা ইউআরএল এর শেষে যুক্ত হবে। এটা খুব বড় কোনো বিষয় না, এখানে শুধু অর্থবোধক কিছু দিন। এখন এখানে প্যারেন্ট ক্যাটাগরির নিচে কিছু করার দরকার নেই, যদি না এটা অন্য কোনো পণ্যের সাব ক্যাটাগরি হয়। যেমন ধরুন আমার একটি ইলেকট্রনিক্স ক্যাটাগরি আছে এবং আমি হেডফোনের জন্য নতুন একটি ক্যাটাগরি তৈরি করছি, তাহলে সেটা ইলেকট্রনিক্স প্যারেন্ট ক্যাটাগরির অধীনে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি এটাকে নান হিসেবেই রেখে দিচ্ছি। এবার চলুন দ্রুত একটা বর্ণনা যোগ করি। আমাদের সব কফি গ্রাউন্ডস এক জায়গায় কিনুন। আপনার থিমের উপর নির্ভর করে এটা দেখা যেতে পারে বা নাও যেতে পারে, তবে দ্রুত এটা যোগ করা ভালো। এরপর চাইলে আপনি একটি থাম্বনেল আপলোড করতে পারেন। আমি এখানে একটা সাধারণ থাম্বনেল আপলোড করে নিচ্ছি। এটা আপলোড হয়ে গেলে আমি ইউজ ইমেজে ক্লিক করব এবং তারপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। এখন যদি আমি উপরে স্ক্রল করি তাহলে দেখতে পাবো আমার কাছে এখন একটি কফি গ্রাউন্ডস প্রোডাক্ট ক্যাটাগরি আছে। এখন আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য যেসব প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতে চান সেগুলোর জন্য ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করুন। এই মুহূর্তে আমি শুধু একটি কফি গ্রাউন্ডস ক্যাটাগরি তৈরি করব। এরপর অল প্রোডাক্টসে ক্লিক করুন। এখানে আপনি আরও কিছু স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া পণ্য দেখতে পাবেন। আপনি যেই টেমপ্লেটটি বেছে নিয়েছেন তার উপর নির্ভর করে এগুলো কিছুটা ভিন্ন হতে পারে, তবে যাই হোক আমাদের এগুলো ডিলিট করতে হবে যাতে আমরা আমাদের নিজস্ব পণ্য যোগ করতে পারি। এটা করতে চেকবক্সে ক্লিক করুন, বাল্ক অ্যাকশনসে ক্লিক করুন, তারপর মুভ টু ট্র্যাশ নির্বাচন করুন, অ্যাপ্লাইতে ক্লিক করুন এবং এখন আমরা একদম নতুনভাবে শুরু করতে পারি এবং আমাদের নিজের কাস্টম পণ্য যোগ করতে পারি। বাম পাশে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করুন। চলুন আমাদের পণ্যের একটা নাম দিয়ে শুরু করি। আমি এখানে আমার পণ্যের নাম কপি পেস্ট করে দিচ্ছি। এটা খুবই সহজ, সুন্দর এবং পড়তে সুবিধাজনক রাখুন। আপনার পণ্যের শিরোনাম যত পরিষ্কার এবং গ্রাহকের জন্য পড়তে যত সহজ হবে তারা তত বেশি সম্ভাবনায় পণ্যে ক্লিক করবে। এবার চলুন আমাদের পণ্যের বিবরণ যোগ করি। আবারও আমি এখানে আমার পণ্যের বিবরণ কপি পেস্ট করে দিচ্ছি। আমি এখানে কিছু সহজ ফরম্যাটিং ব্যবহারের পরামর্শ দিচ্ছি যাতে এটি সুন্দর ও পেশাদার দেখায়। এখানে খুব বেশি কিছু যোগ করার দরকার নেই, শুধু আপনার পণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিন। এরপর নিচে স্ক্রল করুন এবং আমাদের পণ্যের তথ্য দিন। এখানে আপনার মূল্য নির্ধারণ করুন। আমি এটি $16.99 নির্ধারণ করছি, আর আপনি যদি ছাড়ের মূল্য দিতে চান সেটাও এখানে দিতে পারেন। তাহলে উদাহরণস্বরূপ আমি বলতে পারি $16.99 পরিবর্তে এখন এটি হবে $14.99, এবং আমি চাইলে এই বোতাম ব্যবহার করে একটি সেলের সময়সূচিও নির্ধারণ করতে পারি। এরপর আমরা ইনভেন্টরিতে ক্লিক করব। এখানে আমরা চাইলে এই পণ্যের স্টক পরিমাণ ট্র্যাক করতে পারবো কিনা তা বেছে নিতে পারি, তাই আমি এখানে এটি চালু করছি। এরপর আমি এই পণ্যের উপলব্ধি পরিমাণ নির্ধারণ করতে পারি। তাহলে উদাহরণস্বরূপ আমি এটি 100 করে দিচ্ছি। এখানে আপনি আরও কিছু সেটিংস পাবেন, যেমন শিপিং, তবে আমরা ভিডিওর একটু পরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত আমি আবার ওপরে স্ক্রল করব এবং প্রোডাক্ট ক্যাটাগরির জন্য আমি কফি গ্রাউন্ডস প্রোডাক্ট ক্যাটাগরি নির্বাচন করব। আমি এটি একটু আগে তৈরি করেছিলাম। এরপর আমাকে আমার পণ্যের ছবি সেট করতে হবে, তাই আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। তারপর আমার প্রধান পণ্যের ছবি আপলোড করব। আমি নিচের ডান দিকে গিয়ে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব এবং এটি এখন এখানেই আপলোড হবে। আপনার যদি অতিরিক্ত পণ্যের ছবি থাকে তাহলে এখানেই সেগুলো আপলোড করুন। এখন আপাতত আমি শুধু একটি পণ্যের ছবি ব্যবহার করব। তাহলে এগুলো হয়ে গেলে আমি আমার প্রথম পণ্য প্রকাশ করার জন্য প্রস্তুত। আমি ওপরে গিয়ে পাবলিশ নাওতে ক্লিক করব। এগুলো হয়ে গেলে আমি ওপরে গিয়ে ভিউ প্রোডাক্টে ক্লিক করব।
শুধু নিশ্চিত হতে চাই সবকিছু ঠিক আছে কিনা, সুন্দর দেখাচ্ছে, এখানে সবকিছুই বেশ ভালো লাগছে। আমরা একটু পরেই আবার এই পণ্যের পেজে ফিরে আসব এবং নিশ্চিত করব সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেমন এখনই দেখতে পাচ্ছেন হেডারটা পণ্যের পেজের ওপর কেটে যাচ্ছে, কিন্তু চিন্তা করবেন না, আমরা এটা একটু পরেই ঠিক করে নেব। তবে আপাতত আমরা আমাদের পণ্যের পেজকে ভালো একটা শুরুতে নিয়ে এসেছি। আমি তো এখন শুধু একটি সাধারণ পণ্য তৈরি করেছি, কিন্তু যদি আমি এমন একটি পণ্যের তালিকা তৈরি করতে চাই যেখানে আমার ক্রেতা একাধিক অপশন থেকে বেছে নিতে পারে, তাহলে ধরুন আপনি এমন পণ্য বিক্রি করছেন যেগুলো বিভিন্ন রঙে বিভিন্ন সাইজে আসে, অথবা এমন কোনো পণ্য বিক্রি করছেন যার জন্য আপনার ক্রেতাকে অপশন বেছে নিতে হয়। এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করবেন। তাহলে আমি ওপরে গিয়ে এডিট প্রোডাক্টে ক্লিক করব, তারপর আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। ঠিক আগের মতোই আমরা একটি পণ্যের নাম লিখব। এই ক্ষেত্রে আমি এটার নাম দিচ্ছি কফি গ্রাউন্ডস। আপনার ফ্লেভার বেছে নিন, তারপর আমি আমার পণ্যের বিবরণ কপি পেস্ট করব। যদি কখনো পণ্যের নাম বা বিবরণ নিয়ে সমস্যায় পড়েন, তাহলে চ্যাট জিপিটি দারুণ কাজে দেয়। এখন এখানেই আমরা আসলে আমাদের ভেরিয়েবলগুলো যোগ করতে পারি। তাহলে চলুন নিচে প্রোডাক্ট ডেটায় যাই এবং এটাকে সিম্পল প্রোডাক্ট থেকে ভ্যারিয়েবল প্রোডাক্টে পরিবর্তন করি। গটিতে ক্লিক করুন, তারপর অ্যাট্রিবিউটসে যান। প্রথমে আপনার অ্যাট্রিবিউটের একটা নাম দিন। ধরা যাক আপনি যদি টি শার্ট পণ্য তৈরি করেন এবং একটি ভেরিয়েবল টি শার্ট পণ্য তৈরি করছেন, এবং ধরুন আপনার কাছে লাল টি শার্ট, সাদা টি শার্ট, নীল টি শার্ট আছে, তাহলে এই অ্যাট্রিবিউটের নাম হবে রং। এখন উদাহরণস্বরূপ আপনি যদি সাইজের জন্য একটি অ্যাট্রিবিউট চান, ধরুন আপনি ছোট, মাঝারি এবং বড় সাইজের টি শার্ট বিক্রি করছেন, তাহলে আপনি আরেকটি অ্যাট্রিবিউট তৈরি করবেন যার নাম হবে সাইজ। এই ক্ষেত্রে আমি কফি গ্রাউন্ড ফ্লেভারের জন্য অ্যাট্রিবিউট তৈরি করছি, তাই আমি এটাকে ফ্লেভার্স নাম দিচ্ছি। এবং ভ্যালুজের নিচে এখানেই আপনি সেই অপশনগুলো লিখবেন যেগুলো থেকে আপনার গ্রাহকরা বেছে নিতে পারবেন। আমার দোকানের জন্য আমি শুধু ফ্লেভারের নামগুলো লিখে দিচ্ছি, যেমন বিন ভয়েজ, এবং এগুলো আলাদা করতে আপনাকে আপনার কিবোর্ডের পাইপ চিহ্নটি ব্যবহার করতে হবে। আপনি যদি শিফট ধরে রেখে ব্যাকস্ল্যাশ চাপেন তাহলে এই চিহ্নটি চলে আসবে। এবং আলাদা করার পর আমি আমার পরের অপশনটি লিখব, যেটি হলো রিচ অ্যান্ড বোল্ড। আর আমার শেষটি হবে মেলো মর্নিং। আমি নিশ্চিত করব যে প্রোডাক্ট পেজে দৃশ্যমান এবং ভ্যারিয়েশনের জন্য ব্যবহৃত অপশন দুটি চালু আছে। সবকিছু হয়ে গেলে আমি সেভ অ্যাট্রিবিউটস ক্লিক করব। এখন এখান থেকে চলুন ভ্যারিয়েশনসে ক্লিক করি। জেনারেট ভ্যারিয়েশনস ক্লিক করুন, এবং এখন আমি একটু আগে যে অপশনগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানেই দেখা যাবে। এখন চলুন এই ভ্যারিয়েশনগুলো এডিট করা শুরু করি। ডান পাশে এডিট ক্লিক করুন, নিচে স্ক্রল করুন, আর এখন আমরা আমাদের পণ্যের প্রতিটি ভ্যারিয়েশনের জন্য সেটিংস কনফিগার করতে পারব। চলুন প্রথমে একটি পণ্যের ছবি আপলোড করি। আপলোড অ্যান ইমেজ ক্লিক করুন। আমার কাছে ইতিমধ্যেই এই পণ্যের ছবি আপলোড করা আছে, তাই আমি এখানে সেটি সিলেক্ট করব এবং সেট ভ্যারিয়েশন ইমেজ ক্লিক করব। এরপর আমরা বেছে নিতে পারি এটি কি ডাউনলোডযোগ্য বা ভার্চুয়াল পণ্য কিনা। তাই আপনি যদি এমন কেউ হন যিনি ফিজিক্যাল পণ্য বিক্রি করছেন না, তাহলে এটি খুবই উপকারী। এবং আমরা এটাও বেছে নিতে পারি, আমরা চাইলে স্টক ম্যানেজ করতে পারি। ধরুন আমার কাছে প্রতিটা কফি গ্রাউন্ডসের পুরো স্টক নেই। যেমন উদাহরণস্বরূপ আমার কাছে বিন ভয়েস ফ্লেভারের স্টক বেশি আছে, কিন্তু মেলো মর্নিং ফ্লেভারের তুলনায় কম, তাই আমি ম্যানেজ স্টক ক্লিক করতে পারি। ধরা যাক বিন ভয়েসের জন্য আমার কাছে 100টি আছে, আর সাধারণ দামের জন্য আমি এটা $16.99 রাখব। আপনি চাইলে আবারও সেল প্রাইস যোগ করতে পারেন। এখন নিচে স্ক্রল করলে কিছু অন্যান্য বিভিন্ন সেটিংস পাবেন, বেশিরভাগই শিপিং সংক্রান্ত, তবে আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। এখন আমি যা করব তা হলো এখানে বাকি দুইটি ভ্যারিয়েন্টে যাব এবং পণ্যের ছবি সেট করব ও নিশ্চিত করব দামের তথ্য ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি এখানে অন্য ভ্যারিয়েশনগুলোতে গিয়ে তাদের পণ্যের ছবি, দাম এবং স্টকের তথ্য সেট করেছি। পণ্যের ছবিগুলো নিয়ে আপনাকে আরেকটা দ্রুত টিপস দিতে চাই, সেটা হলো ছবি তৈরি করার সময় যেন প্রতিটি পণ্যের ছবির রেজলিউশন প্রায় একই হয় সেটা নিশ্চিত করুন। আপনার সব পণ্যের ছবির রেজলিউশন এক হলে পাশাপাশি রাখলে ছবিগুলো অনেক ভালো দেখায়। তাই যদি এটা করতে পারেন আমি অবশ্যই সেটা করার পরামর্শ দেব। এরপর আমি আবার উপরে স্ক্রল করে চলে যাব এবং আবারও কফি গ্রাউন্ডস প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করব। তারপর আমি একটা পণ্যের ছবি সেট করব। এই পণ্যের ছবিটাই আপনার ওয়েবসাইট ভিজিটার যখন আপনার শপ পেজ বা হোম পেজে স্ক্রল করবে তখন দেখা যাবে। তাই আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব এবং এই সাধারণ ছবিটা সেট করব। তারপর আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব এবং এটা হয়ে গেলে আমি পাবলিশে ক্লিক করব। সবকিছু কেমন হয়েছে দেখতে আমি ওপরে গিয়ে ভিউ প্রোডাক্টে ক্লিক করব।
দেখুন এখানে একটা ড্রপ ডাউন আছে যেখানে লেখা আছে চুজ অ্যান অপশন। আমি এখানে প্রতিটি ফ্লেভারের মধ্যে থেকে বেছে নিতে পারি। এবং এখন যদি আমি বিন ভয়েসে ক্লিক করি তাহলে সঠিক পণ্যের ছবিটাও এখানে দেখা যাবে। তাহলে এইভাবে দুইভাবে আপনি পণ্য তৈরি করতে পারেন। আপনি চাইলে একটা সাধারণ পণ্য তৈরি করতে পারেন অথবা ভ্যারিয়েবল প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন ভ্যারিয়েশনও তৈরি করতে পারেন। ঠিক আছে, এখন আমাদের পরবর্তী কাজ হলো আমাদের প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করা। আমি আগেও বলেছিলাম, কিন্তু এখন আমাদের হেডারটা আমাদের প্রোডাক্ট পেজের উপর চলে এসেছে আর এটা দেখতে একটু অদ্ভুত লাগছে। এটা করতে হলে ওপরে গিয়ে কাস্টমাইজে ক্লিক করুন এবং এখানে আসার পর ডিজাইনে ক্লিক করুন। এখন হেডারের সমস্যাটা ঠিক করতে হলে আমরা স্পেসিং এবং তারপর প্যাডিং খুঁজে বের করব। শুনুন, এখানকার মানগুলো আনলিঙ্ক করে নিই, তারপর আমরা ধাপে ধাপে ওপরের মানটা বাড়াবো, দেখে নেব কোনটা ঠিকঠাক দেখায়। তাহলে আমি শুরুতে এটাকে 10 সেট করব আর আমি দেখতে পাচ্ছি এটা আরেকটু বাড়ানো দরকার। তাহলে এবার আমি এটাকে 50 সেট করে দেখি আর আমার মনে হচ্ছে এটা এখন বেশ ভালো দেখাচ্ছে। এখন আমাদের হেডার আর প্রোডাক্ট পেজের শুরু অংশের মাঝে সুন্দর একটা ফাঁকা জায়গা হয়েছে। এখন চলুন আবার জেনারেলে ফিরে যাই। এখানে আপনি কিছু ভিন্ন অপশন পরিবর্তন করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়ার্ডপ্রেস ব্লক এডিটরে আপনি যতটা স্বাধীনতা পান এলিমেন্টার পেজ বিল্ডারে ততটা পান না। যেমন এখানে যদি আমি ডিফল্ট থেকে নর্মালে পরিবর্তন করি, ডান পাশে আপনি দেখবেন খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। ফুল উইডথ অপশনেও এটি প্রযোজ্য। এটি টেমপ্লেটের উপর নির্ভর করে, তাই অন্য টেমপ্লেট দেখতে পারেন। সাধারণত প্রোডাক্ট পেজগুলো টেমপ্লেট অনুযায়ী সেট করা থাকে। নিচে স্ক্রল করলে কিছু সাইড বার লেআউট পাবেন। আমি এটাকে ডিফল্ট অপশনেই রেখে দিচ্ছি এবং এখানকার নিচে আপনি পেজের স্ট্রাকচার দেখতে পাবেন। উদাহরণস্বরূপ এখানে আমি চাইলে টাইটেলটা ক্যাটাগরির উপরে নিয়ে যেতে পারি এবং এখন আমি আসলে লক্ষ্য করছি এখানে কফি গ্রাউন্ডস তালিকাভুক্ত আছে এবং নিচেও আবার তালিকাভুক্ত হয়েছে। তাই আমি মনে করি আমি আইবল আইকনে ক্লিক করে ক্যাটাগরিটা বন্ধ করে দেব। এভাবে এটা দুইবার আর দেখাবে না। এবং এরপর নিচে আরও কিছু অ্যাডভান্সড মিশ্র অপশন আছে যেগুলো নিয়ে আসলে আপনাকে চিন্তা করতে হবে না। এবং আপনি এখানে আরও লক্ষ্য করবেন একটা আপগ্রেড নাও বোতাম আছে, আর এটাই হলো যেভাবে আপনি প্রোডাক্ট পেজগুলোতে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। আমরা যেহেতু স্টার্টার টেমপ্লেটস আর অ্যাস্ট্রা থিমের ফ্রি ভার্সন ব্যবহার করছি, তাই আমাদের কাছে সব সেটিংস নেই, কিন্তু সত্যি বলতে আমার মনে হয় এটা দেখতে বেশ ভালো লাগছে। আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য এখানে যা আছে তাতে আমি বেশ সন্তুষ্ট। তাহলে আমি আবার উপরে স্ক্রল করব আর আমার প্রোডাক্ট পেজে করা পরিবর্তনগুলো সংরক্ষণ করতে আমি উপরে গিয়ে পাবলিশে ক্লিক করব। তাহলে এখন যেহেতু আমরা তোমার প্রোডাক্ট পেজ এডিট করেছি, এবার চলো তোমার শপ পেজ এডিট করা শুরু করি। এখান থেকে আমি ওপরে যাব এবং শপে ক্লিক করব। তারপর আমি আবার ওপরে স্ক্রল করব এবং ব্যাক বোতামে ক্লিক করব। তারপর প্রোডাক্ট ক্যাটালগে ক্লিক করব। এখান থেকে আমি নিচে স্ক্রল করব শপ কার্ট ডিজাইন পর্যন্ত। এখন আমারটা ডিজাইন 2 এ আছে, কিন্তু তুমি চাইলে ডিজাইন 1 ট্রাই করতে পারো আর দেখো সেটা দেখতে ভালো লাগে কিনা। মূলত যেটা পরিবর্তন হবে সেটা হলো সেল বাটনটা। তুমি এটা ছোট একটা গোল আইকনে পরিবর্তন করতে পারো। কটি কলম দেখাবে তা বেছে নাও। আমারটা 3 এ আছে। বেশি প্রোডাক্ট থাকলে নিজে চেক করে দেখো কোনটা দেখতে ভালো লাগে এবং এরপর তুমি ঠিক করে নিতে পারো এক একটা পেজে একসাথে কতগুলো প্রোডাক্ট দেখাবে। ডিফল্টভাবে এটা 12তে সেট করা থাকে আর আমি আপাতত ডিফল্টই রেখে দিচ্ছি। নিচের দিকে গেলে এখানে আরও কিছু অপশন পাবে, সাথে শপ কার্ডের স্ট্রাকচারও থাকবে। এছাড়াও এখানে বাম পাশে প্রতিটা অপশনের পাশে পেন্সিল আইকনে ক্লিক করার অপশনও আছে। এখান দিয়ে স্ক্রল করলে আমার মনে হয় সবকিছুই দেখতে বেশ ভালো লাগছে। আমরা সামনে এগোনোর আগে চলো ওপরের ডিজাইন সেটিংসগুলো একবার দেখে নিই। তাহলে ডিজাইনে ক্লিক করো এবং এখানে তুমি ঠিক করতে পারো এটা বাম পাশে, মাঝখানে না ডান পাশে থাকবে। আমার মনে হয় এমন সব পেজের জন্য সবকিছু বাম পাশে রাখা সবচেয়ে যুক্তিযুক্ত, তাই আমি এভাবেই রেখে দিচ্ছি। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে ওপরে পাবলিশে ক্লিক করি আর সামনে এগোনোর আগে চলো আবার হোম পেজে ফিরে যাই আর দেখি আমাদের প্রোডাক্টগুলো সেখানে কেমন দেখাচ্ছে। হোমে ক্লিক করো, চলো নিচে স্ক্রল করি আর আমাদের প্রোডাক্টগুলো খুঁজে বের করি। এবং এখানে যেমন দেখতে পাচ্ছ এগুলো সফলভাবে দেখাচ্ছে আর আমার মনে হয় এই প্রোডাক্টগুলো আমাদের হোম পেজে দারুণ দেখাচ্ছে। আমাদের সব গ্লোবাল কালার, ফন্ট আর সেকশন সবকিছুই খুব পেশাদার আর সামঞ্জস্যপূর্ণ দেখাচ্ছে। এবং এটা শেষ হলে আমার মনে হয় আমাদের স্টোর প্রায় তৈরি হয়ে গেছে। এখন সময় হয়েছে আমাদের কিছু ব্যাকএন্ড সেটিংসে যাওয়ার। চলো পেমেন্ট, ট্যাক্স আর শিপিং এর দিকে নজর দিই। চলো পেমেন্ট সেটআপ দিয়ে শুরু করি। ওপরে বাম পাশে গিয়ে এক্স আইকনে ক্লিক করো, তারপর ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করো এবং এখান থেকে নিচে প্লাগইনসে যাও, অ্যাড প্লাগইনে ক্লিক করো
এবং শুরুতেই স্ট্রাইপ লিখে সার্চ করো। স্ট্রাইপ WooCommerce-এর জন্য পেমেন্ট প্লাগইন ইনস্টল করছো কিনা নিশ্চিত হও। এইটা যখন এখানে পাবে তখনই ইনস্টল নাওতে ক্লিক করো। এটাই WooCommerce-এর পেমেন্ট মেথডের জন্য সবচেয়ে জনপ্রিয় অপশন। এটা প্রায় সবাইকে তাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য ইনপুট করার সুযোগ দেয়। এটা ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করো। আমরা এখানে পেপ্যাল সেট আপ করতেও চাইব। এই প্লাগইনটা ব্যাপারটা একদম সহজ করে দেয়। শুধু ইনস্টল নাওতে ক্লিক করো, তারপর আবার অ্যাক্টিভেটে ক্লিক করো। এখন এখান থেকে এটা বন্ধ করে দাও। এখন WooCommerce-এর বাম পাশে তুমি দেখতে পাবে পেপ্যাল বাই পেমেন্ট প্লাগইনস আর স্ট্রাইপ বাই পেমেন্ট প্লাগইনস। এগুলোই হবে আমাদের দুইটা পেমেন্ট অপশন যেগুলো কনফিগার করতে হবে। আর আমরা পেপ্যাল দিয়ে শুরু করব। তাহলে ওপরে গিয়ে সেটিংসে ক্লিক করো, তারপর নিচে স্ক্রল করো আর কানেক্ট টু পেপ্যালের পাশে ক্লিক টু কানেক্টে চাপ দাও। এখানে একটা উইন্ডো খুলে যাবে। এখান থেকে তুমি যেই পেপ্যাল অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিতে চাও সেটাতে লগ ইন করো। তুমি লগ ইন করলে এটা তোমার পেপ্যালের সাথে কানেকশন কনফিগার করবে আর স্ট্যাটাস কানেক্টেড লেখা দেখাবে। এরপর আবার বাম পাশে ফিরে যাও এবং পেমেন্ট প্লাগইনসের অধীনে স্ট্রাইপে ক্লিক করো। এখানে সেটিংসে ক্লিক করো, তারপর নিচে স্ক্রল করে ক্লিক টু কানেক্টে ক্লিক করো এবং এখানে তোমাকে স্ট্রাইপ অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। যদি তোমার আগে থেকে স্ট্রাইপ অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে তোমার ইমেল ঠিকানা দিতে হবে এবং কিছু তথ্য পূরণ করতে হবে। ওটা করো, নির্দেশনা অনুসরণ করো, আর আমি পরের ধাপে তোমার সাথে দেখা করব। এখন যখন তুমি তোমার স্ট্রাইপ অ্যাকাউন্ট সংযুক্ত করে ফেলবে তখন এটা তোমার ব্যবসার তথ্য, ব্যাংকিং তথ্য এবং আরও অনেক ব্যক্তিগত তথ্য সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করবে। এখন যখন তুমি ওগুলো শেষ করো, নিচে স্ক্রল করো এবং কানেকশন টেস্ট বোতামে ক্লিক করে নিশ্চিত হও যে সবকিছু ঠিকভাবে সংযুক্ত হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ লেখা আছে স্ট্রাইপে সংযোগ পরীক্ষাটি সফল হয়েছে। এর মানে আমরা এখন প্রস্তুত। এবং এখন আর একটা বিষয় উল্লেখ করা দরকার, মোডটি টেস্টে রাখো। পরে আমরা এটা টেস্ট থেকে লাইভে পরিবর্তন করব। কিন্তু আপাতত আমরা এটা টেস্ট মোডেই রাখব এবং একটু পরে আবার এখানে ফিরে আসব। সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত করতে নিচে গিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করো। এখান থেকে ওপরে গিয়ে পেমেন্টসে ক্লিক করো এবং আমরা পেপ্যাল বাই পেমেন্ট প্লাগইনস এবং স্ট্রাইপ বাই পেমেন্ট প্লাগইনস খুঁজছি। আমরা নিশ্চিত হতে চাই যে দুটোই সক্রিয় আছে। তাহলে এখানে আমাদের কাছে আছে ক্রেডিট কার্ড, স্ট্রাইপ বাই পেমেন্ট প্লাগইনস। তুমি দেখতে পাচ্ছ এটা সক্রিয় আছে, তাহলে এটা ঠিক আছে। এখন নিচে স্ক্রল করি, এখানে আছে পেপ্যাল গেটওয়ে বাই পেমেন্ট প্লাগইনস। এটা বর্তমানে নিষ্ক্রিয়, তাই আমরা চাই এর পাশে এনেবেলে ক্লিক করতে। এখন চাইলে তুমি এই সব বিভিন্ন পেমেন্ট অপশন স্ক্রল করে দেখতে পারো এবং এখান থেকেই প্রতিটা চালু বা ম্যানেজ করতে পারো। অধিকাংশ ক্ষেত্রে স্ট্রাইপ এবং পেপ্যাল যে কোনো দোকানের জন্য একদম পারফেক্ট হবে। এখন এটা হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা পণ্য আমাদের কার্টে যোগ করতে পারি। চেকআউটে গিয়ে নিশ্চিত হও যে সবকিছু ঠিকভাবে দেখাচ্ছে। তাহলে ওপরে গিয়ে তোমার ওয়েবসাইটে ক্লিক করো, তারপর এখানে একটা পণ্যের কাছে নিচে যাও, এটাতে ক্লিক করো। আমরা একটা অপশন বেছে নেব, তারপর অ্যাড টু কার্টে ক্লিক করব। প্রসিড টু চেকআউটে ক্লিক করো এবং এখন আমি নিচে স্ক্রল করলে আমরা পেমেন্ট অপশনগুলো দেখতে পাচ্ছি। আমাদের কাস্টমাররা তাদের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করতে পারে আর তারা পেপ্যালও ব্যবহার করতে পারে। এটা আমাদের দেখাচ্ছে যে সবকিছু ঠিকঠাক কাজ করছে। এখন পেমেন্ট শেষ, চল এবার ট্যাক্স নিয়ে এবলি। আবার ওপরের বাম পাশে ফিরে যাও এবং ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করো। নিচে গিয়ে প্লাগইনস খুঁজে বের করো। অ্যাড প্লাগইনে ক্লিক করো এবং এখানে লেখো WooCommerce ট্যাক্স। তারপর এখানে WooCommerce ট্যাক্স খুঁজে বের করো এবং ইনস্টল নাওতে ক্লিক করো। অ্যাক্টিভেটে ক্লিক করো, তারপর আবার WooCommerce-এ ফিরে যাও। সেটিংসে ক্লিক করো। এখন নিচে স্ক্রল করো এবং এনেবল ট্যাক্সেস অপশনটা খুঁজে বের করো। এগিয়ে গিয়ে ট্যাক্স রেটস এবং ক্যালকুলেশনস এনেবল করো। আমরা এটা চেক করব, তারপর নিচে স্ক্রল করে সেভ চেঞ্জেসে ক্লিক করো। এখানে তুমি একটা পপ আপ দেখতে পাবে যেখানে লেখা থাকবে তোমার সাইটের সাথে কানেক্ট করো WooCommerce ট্যাক্স অ্যাক্টিভেট করতে। এটাই হবে অটোমেটেড ট্যাক্স সেটআপের শেষ ধাপ। তাহলে কানেক্টে ক্লিক করো এবং এখানে তোমাকে wordpress.com-এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রযুক্তিগতভাবে wordpress.org আর wordpress.com আলাদা দুটি ওয়েবসাইট এবং WooCommerce অটোমেটেড ট্যাক্স প্লাগইনটি কাজ করার জন্য wordpress.com থেকে কিছু ফাংশনালিটি দরকার হয়। তাহলে এখানে তোমার ইমেল ঠিকানা লিখো এবং কন্টিনিউতে ক্লিক করো। এটা স্বয়ংক্রিয়ভাবে তোমার অ্যাকাউন্ট কানেক্ট করে দেবে। এতেই তোমার সেটআপ সম্পূর্ণ হলো। আমি গট ইট থ্যাঙ্কসে ক্লিক করব। এখন অটোমেটেড ট্যাক্স চালু হওয়ার আগে আমাদের শেষ কাজ হলো উপরে থাকা ট্যাক্স ট্যাবে ক্লিক করা।
আর এখানে ডিসেবল অটোমেটেড ট্যাক্সেস থেকে পরিবর্তন করে এনেবল অটোমেটেড ট্যাক্সেস করে দাও। এখন নিচে চলে যাও এবং সেভ চেঞ্জেসে ক্লিক করো। এবং এখানে অটোমেটেড ট্যাক্স নিয়ে একটি ছোট্ট নোট আছে। তুমি যখনই ই কমার্সে অটোমেটেড ট্যাক্স চালু করবে তখন এটা স্বয়ংক্রিয়ভাবে তোমার ব্যবসা যে এলাকায় রেজিস্টার্ড আছে সেই এলাকার জন্য ট্যাক্স নির্ধারণ করবে। আর আমার ক্ষেত্রে সেটা হবে টেক্সাস। আর যদি তোমাকে অন্য কোনো অঞ্চলে ট্যাক্স সংগ্রহ করতে হয় তাহলে সেই অঞ্চলগুলো তোমাকে ম্যানুয়ালি যোগ করতে হবে। তোমার ই কমার্স স্টোরে কোথায় এবং কখন সেলস ট্যাক্স সংগ্রহ করা যাবে এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমি পরামর্শ দেব একজন ট্যাক্স পেশাদারের সঙ্গে কথা বলো। তবে যদি তোমাকে বিভিন্ন এলাকার জন্য ম্যানুয়ালি ট্যাক্স রেট যোগ করতে হয় তাহলে ওপরে গিয়ে স্ট্যান্ডার্ড রেটসে ক্লিক করো, তারপর ইনসার্ট রোতে ক্লিক করো, শুরুতে তোমার দেশের কোড ইনপুট করো। তাহলে উদাহরণস্বরূপ এখানে আমি ইউএস দেব এবং যুক্তরাষ্ট্র নির্বাচন করব। তারপর তোমার স্টেট কোড, জিপ কোড, শহরের নাম, যে ট্যাক্স রেট নিতে চাও সেটা ইনপুট করো। তুমি এটাকে একটা নাম দিতে পারো। আর এখানে আরও কিছু অতিরিক্ত সেটিংস আছে। আবারও বলছি, তোমার ই কমার্স ওয়েবসাইটে সবকিছু আইনসম্মত সঠিক হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে একজন ট্যাক্স পেশাদারের সঙ্গে পরামর্শ করা ভালো। আমি আবার উপরে ফিরে যাব এবং ট্যাক্স অপশনে ফিরে আসব। একজন নতুন হিসেবে তোমার ই কমার্স ওয়েবসাইটে স্বয়ংক্রিয় ট্যাক্স চালু করা দারুণ একটা শুরু। এটা হয়ে গেলে এবার চলো শিপিং নিয়ে কথা বলি। এখানে উপরে গিয়ে শিপিংয়ে ক্লিক করো। চলো প্রথমে একটা শিপিং জোন যোগ করি। অ্যাড জোনে ক্লিক করো। চলো আমাদের জোনের একটা নাম দিই। উদাহরণস্বরূপ এখানে যদি তুমি সারা বিশ্বে শিপিং অফার করো তাহলে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড নাম দিতে পারো। আমার ক্ষেত্রে আমি শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে শিপিং করব, তাই আমি ইউনাইটেড স্টেটস টাইপ করব, তারপর আমাদের জোন রিজিয়ন সিলেক্ট করি। এখন এটা এভরিওয়্যার, সব জায়গা সেট করা আছে। নতুন কোনো রিজিয়ন যোগ করতে হলে এখানে টাইপ করি। আমি ইউনাইটেড স্টেটস টাইপ করব। আমি নিচে গিয়ে ইউএসএ চেক করব এখানে। এখন দেখবে এটা এভরিওয়্যার থেকে ইউএসএ পরিবর্তন হয়েছে। তুমি চাইলে নির্দিষ্ট কিছু জিপ কোডেও সীমাবদ্ধ করতে পারো। এরপর চলো একটা শিপিং মেথড যোগ করি। এখান থেকে তুমি ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট অথবা লোকাল পিকআপ বেছে নিতে পারো। এখনকার দিনে ফ্রি শিপিংই সবচেয়ে জনপ্রিয় অপশন। তাহলে ফ্রি শিপিং সিলেক্ট করো এবং এগিয়ে চলো। এখানে আমরা নিশ্চিত করব যে ফ্রি শিপিংয়ের জন্য একটা শর্ত থাকবে। সাধারণত তুমি চাইবে ন্যূনতম অর্ডার অ্যামাউন্ট নির্ধারণ করতে। এখানে এটা সিলেক্ট করো। ধরা যাক আমাদের গ্রাহকদের ফ্রি শিপিং পেতে হলে আমাদের দোকানে কমপক্ষে $10 খরচ করতে হবে। একটা ই কমার্স ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো সবসময় চেষ্টা করো যেন তোমার গ্রাহকদের জন্য ফ্রি শিপিং অফার করা যায়। প্রমাণিত হয়েছে যখনই কোনো গ্রাহক তাদের কার্টে পণ্য যোগ করে, চেক আউটে যায় আর দেখে পণ্যের দামের ওপর বিশাল শিপিং খরচ যোগ হয়েছে, সাধারণত তারা তখন আর তোমার পণ্য কিনতে চায় না। তাই আমি সবসময় বলবো যেখানে সম্ভব ফ্রি শিপিং দেওয়ার চেষ্টা করো। এটা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করো এবং সেভ করো। এবং এখন আমাদের প্রথম শিপিং মেথড তৈরি হয়ে গেছে। এখন এই নির্দিষ্ট জোনের মধ্যে চাইলে তুমি আরও শিপিং মেথড যোগ করতে পারো। যেমন ধরো এখানে আমরা ফ্রি শিপিং দিতে চাই না। আমি অ্যাড শিপিং মেথডে ক্লিক করব, ফ্ল্যাট রেটে ক্লিক করব, তারপর কন্টিনিউ করব। এবং এখানে যদি আমি জানি যে আমি ফ্ল্যাট রেট শিপিং দিচ্ছি এবং আমার পণ্যের জন্য শিপিং খরচ ধরুন $12, তাহলে আমি আমার কাস্টমারের কাছ থেকে পণ্যের দামের সাথে অতিরিক্ত $12 নিতে পারি। তুমি চাইলে এখানে বিভিন্ন শিপিং ক্লাসের খরচও যোগ করতে পারো। তবে আবারও বলছি, ফ্ল্যাট রেট শিপিং যোগ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ফ্রি শিপিং সাধারণত সবচেয়ে ভালো অপশন, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। তাই আমার ক্ষেত্রে আমি শুধু যুক্তরাষ্ট্রে ফ্রি শিপিং অফার করব। বিভিন্ন জোন ও অঞ্চল যোগ করে শিপিং মেথড চেক করতে পারো। তোমার ই কমার্স পণ্যের ধরন অনুযায়ী এগুলো নির্ভর করে। এখন ব্যাক বাটনে ক্লিক করে ফিরে যাই। এবার হয়ে গেল। এখন আমাদের কাছে যুক্তরাষ্ট্রে শিপিং করার অপশন আছে। তুমি যদি বাকি বিশ্বের জন্য শিপিং অফার করতে চাও সেটাও এখানে কনফিগার করতে পারো। এখন আমরা পেমেন্ট, ট্যাক্স আর শিপিং কনফিগার করে ফেলেছি। চলো এবার চেকআউট সেটিংস চূড়ান্ত করা এবং আমাদের ওয়েবসাইটে একটা টেস্ট অর্ডার প্লেস করার দিকে এগিয়ে যাই। আর তার আগে আমি দ্রুত একটা কুপন তৈরি করতে চাই আমাদের নতুন ওয়েবসাইটের উদ্বোধন উদযাপন করার জন্য। কুপন তৈরি করতে বাম পাশে গিয়ে এখানে কুপনস খুঁজে বের করো। তারপর ওপরে গিয়ে অ্যাড নিউ কুপনে ক্লিক করো। আমার কুপন কোডের জন্য আমি এর নাম রাখছি ওয়েলকাম 10। বর্ণনায় আমি লিখছি 10%। আমাদের ওয়েবসাইটের উদ্যোগ উপলক্ষে ছাড়ের কুপন। এখন ডিসকাউন্ট টাইপের নিচে এখানে আমাদের কিছু অপশান আছে। আমাদের আছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট আর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট।
সবচেয়ে সাধারণ কুপন হলো পার্সেন্টেজ ডিসকাউন্ট, তাই আমি কুপন অ্যামাউন্টের জন্য এই অপশনটাই বেছে নিচ্ছি। আমি এটা 10% সেট করছি। তুমি চাইলে ঠিক করতে পারো এই কুপন দিয়ে ফ্রি শিপিং পাওয়া যাবে কিনা। এখন আমার স্টোরে আমি শুধু ফ্রি শিপিং দিচ্ছি, তাই এটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না। এখানে কুপনের মেয়াদের সময়সীমা নির্ধারণ করতে পারেন। এরপর রয়েছে ইউজেজ রেস্ট্রিকশন। ঠিক করুন কুপন অ্যাক্টিভ করতে খরচের সীমা কত হবে। এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য, তাই অন্য কুপনের সাথে ব্যবহার করা যাবে না। এবং আপনি চাইলে ডিসকাউন্টে থাকা পণ্যগুলোকে বাদ দিতে পারেন। নিচে নির্দিষ্ট অপশনে আপনি পণ্য বা ক্যাটেগরি বাদ দিতে পারবেন। এরপর ইউজেজ লিমিটে কুপন ব্যবহারের মোট সীমা এবং প্রতি ব্যবহারকারীর সীমা নির্ধারণ করুন। আমি আমার সাধারণ সেটিংস নিয়ে সন্তুষ্ট, তাই এখন উপরে গিয়ে পাবলিশে ক্লিক করব। এরপর আমি আমার ওয়েবসাইটে একটি টেস্ট অর্ডার করব, যাতে নিশ্চিত হতে পারি সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। চলুন উপরে গিয়ে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি। ডান পাশে আমাদের কার্টে ফিরে যান, প্রসিড টু চেক আউটে ক্লিক করুন এবং এখান থেকে আমি আমার বিলিং তথ্য দেব। এখানে আমি কিছু টেস্ট তথ্য পূরণ করব এবং একটা জিপ কোড যোগ করব, যাতে আমি নিশ্চিত হতে পারি স্বয়ংক্রিয় ট্যাক্স ঠিক মতো কাজ করছে। আমার অবস্থানের ভিত্তিতে এটি হবে টেক্সাসের একটি জিপ কোড। আপনি দেখতে পাচ্ছেন অটো ট্যাক্স একদম ঠিকঠাক কাজ করছে। এরপর আমি নিশ্চিত করব আমার কুপন কোডটিও ঠিক মতো কাজ করছে কিনা। আমি ওয়েলকাম 10 টাইপ করে অ্যাপ্লাই করব। আপনি দেখতে পাচ্ছেন এটি আমার অর্ডারে 10% ছাড় দিয়েছে, তাহলে এটাও ঠিক মতো কাজ করছে। এরপর আমি নিচে স্ক্রল করব। শিপিং এর জন্য আপনি দেখতে পাচ্ছেন ফ্রি শিপিং সিলেক্ট করা আছে। এটাই আমরা এখানে চাইছিলাম, তাহলে এটাও ঠিকঠাক কাজ করছে। এবং তারপর আমাদের পেমেন্ট তথ্য আছে। তাহলে যেহেতু আমরা আগেই স্ট্রাইপ কি টেস্ট মোডে রেখেছিলাম, তাই আমরা এখন একটি টেস্ট ক্রেডিট কার্ড নম্বর ব্যবহার করে দেখতে পারি সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। আসলে আমাদের নিজের কার্ডে কোনো টাকা কাটবে না। এখানে আপনি শুধু 4242 লিখে যেতে থাকুন যতক্ষণ না ক্রেডিট কার্ড তথ্যপূর্ণ হয়। তারপর একটা ভবিষ্যতের কোনো এক্সপায়ারি ডেট দিন, সেটা যে কোনো কিছু হতে পারে, এবং সিকিউরিটি কোডের জন্য 123 লিখুন। সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে প্লেস অর্ডার ক্লিক করুন। আর দেখুন অর্ডারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে অর্ডার কনফার্মেশন স্ক্রিন এসেছে এবং ডান পাশে অর্ডার সংক্রান্ত তথ্য দেখাচ্ছে। এখন এটা হয়ে গেলে চলুন নিশ্চিত হই অর্ডারটি সত্যিই ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছে কিনা। তাহলে উপরের বাম পাশে যান এবং ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করুন, কমার্সে মাউস রাখুন, তারপর অর্ডারসে যান এবং এখানে আমাদের টেস্ট অর্ডারটি আছে। চলুন সদ্য দেওয়া অর্ডারটিতে ক্লিক করি এবং এখানে আমরা অর্ডারটির সব তথ্য দেখতে পাচ্ছি। তাহলে যদি এটা আসল অর্ডার হতো, আপনি এখান থেকে স্ট্যাটাস পরিবর্তন করতে পারতেন। অর্ডার নিয়ে কাজ করার সময় এটি প্রসেসিং অবস্থায় থাকবে, আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এটিকে কমপ্লিটেডে পরিবর্তন করতে পারবেন। তবে কোনো কারণে যদি আপনাকে অর্ডার রিফান্ড করতে হয়, তাহলে আপনি প্রসেসিং থেকে রিফান্ডেডে স্ট্যাটাস পরিবর্তন করতে পারেন। আপনার কাছে আরও কিছু অপশন আছে, যেমন ক্যান্সেলড, অন হোল্ড, পেন্ডিং পেমেন্ট। মূলত যে কোনো পরিস্থিতির জন্যই আপনার কাছে একটা স্ট্যাটাস আছে। তাহলে রিফান্ড ইস্যু করতে হলে রিফান্ডে ক্লিক করুন, তারপর নিচে গিয়ে রিফান্ড বাটনটি খুঁজে নিন। এখানে এগিয়ে যান এবং এই বাটনে ক্লিক করুন। তারপর রিফান্ড ভায়া ক্রেডিট কার্ড স্ট্রাইপে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন এবং এটি গ্রাহকের মূল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে অর্ডারটি রিফান্ড করে দেবে। তাহলে এভাবেই আপনি আপনার অর্ডার স্ট্যাটাস ম্যানেজ করতে পারেন এবং WooCommerce অর্ডার রিফান্ড করতে পারেন, যা জানা খুবই কাজে লাগবে যখন আপনার কাছে প্রচুর অর্ডার আসতে শুরু করবে। এখানে সবকিছু খুব সহজেই গুছিয়ে রাখা যায়। এখন একটু আগে আমি বলেছিলাম যে আমাদের স্ট্রাইপ পেমেন্ট আসলে এখনো টেস্ট মোডে আছে। তাহলে চলুন দ্রুত এটা ঠিক করে নিই। বাম পাশে স্ট্রাইপ বাই পেমেন্ট প্লাগইনসে যান, সেটিংসে ক্লিক করুন এবং মোডের জন্য এটিকে টেস্ট থেকে লাইভে পরিবর্তন করুন। নিচে স্ক্রল করুন, সেভ চেঞ্জেসে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমাদের বেশিরভাগ ব্যাকএন্ড সেটিংস কনফিগার করা হয়ে গেছে। আমরা এখন দ্রুত আবার আমাদের ওয়েবসাইটে ফিরে যাব চূড়ান্ত কাস্টমাইজেশনের জন্য, যাতে নিশ্চিত হতে পারি সবকিছু মোবাইল ও ট্যাবলেটের জন্য অপটিমাইজড আছে। এটা করতে ওপরে যান এবং আপনার ওয়েবসাইটে ক্লিক করুন, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। এবং এখন পর্যন্ত আমরা শুধু ডেস্কটপ ভিউতে আমাদের ওয়েবসাইট এডিট করেছি, কিন্তু এখানে আরও দুটি ডিভাইস আইকন আছে। মাঝখানে আছে আমাদের ট্যাবলেট আর তারপরে আছে আমাদের মোবাইল। এবং আমরা আমাদের ওয়েবসাইটের প্রতিটি সেকশন আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারি, যাতে সেগুলো মোবাইল ডিভাইসে ঠিকভাবে দেখা যায়। চলুন মোবাইল ভিউ দিয়ে শুরু করি
এবং এই মুহূর্তে আমাদের হোম পেজের ওপরের হিরো সেকশনটা মোবাইলে ডেস্কটপের মতো ভালো দেখাচ্ছে না। তাই যদি আমি আবার ডেস্কটপে ফিরে যাই, এখানে অনেক কিছুই দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি পাশে কফি বিনস আছে। এখানে সেকশনের মধ্যে স্পেসিংটা খুব সুন্দর দেখাচ্ছে। বাম পাশে টেক্সট আর ডান পাশে ইমেজ, সব মিলিয়ে অনেক বেশি গুছানো দেখাচ্ছে। তারপর যদি আমি আবার মোবাইলে ফিরে যাই, তখন এটা মোটেও ততটা ভালো দেখায় না। তাই আমাদের এই সেকশনটা এডিট করতে হবে যেন এটা মোবাইল ডিভাইসে রেসপন্সিভ হয়। এটা করার জন্য একটা খুব সহজ উপায় আছে। শুরুতে ওপরের ডান পাশে থাকা স্ট্রাকচার প্যানেলটা খুলে নিন এবং আমরা ওপরের হিরো সেকশনটা নেব। আমরা এটাতে রাইট ক্লিক করব এবং আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। এতে আমাদের হিরো সেকশনের দ্বিতীয় একটা ভার্সন তৈরি হবে। আমি যদি নিচে স্ক্রল করি তাহলে এখানে এটা দেখতে পাবেন। এখন ওপরের এই সেকশনের জন্য আমি সেকশন সেটিংসে ক্লিক করব এবং অ্যাডভান্সডে গিয়ে রেসপন্সিভ অপশনটা খুঁজে বের করব। এটার মধ্যে ক্লিক করুন এবং এখন আমি এটা ডেস্কটপে এবং ট্যাবলেটে লুকিয়ে রাখব। আমি নিশ্চিত করতে চাই এটা শুধু মোবাইলে দেখাবে। এখন নিচের যেটা আছে সেটার জন্য আমি নিচে গিয়ে সেটিংসে ক্লিক করব, তারপর অ্যাডভান্সডে চলে যাব। নিচে গিয়ে রেসপন্সিভ অপশনটা খুঁজে বের করবে এবং এখন আমি এটা শুধু মোবাইলে লুকিয়ে রাখব। তাহলে এখানে যেটা গ্রে হয়ে আছে সেটা আর মোবাইল ডিভাইসে দেখা যাবে না, আর এই সেকশনটা মোবাইল ডিভাইসে দেখা যাবে। তাহলে আমরা ওপরের এই সেকশনটা এডিট করব। চলুন ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিক করা দিয়ে শুরু করি। আমি আবার সেটিংসে ক্লিক করব, তারপর স্টাইলে যাব। আর আমি এখন কফি বিন দেখতে পাচ্ছি না, তার কারণ হলো ইমেজ পজিশন। এটা এখন ডিফল্টে সেট করা আছে। আমি এটা সেন্টারে সেট করব এবং এখন আপনি দেখবেন কফি বিনগুলো ডান দিক থেকে একটু স্লাইড করে আসছে। এটা এখন আমাদের ডেস্কটপ ভিউয়ের মতোই অনেক বেশি লাগছে। কিন্তু আমরা আরেকটা সমস্যার মুখোমুখি হচ্ছি, কারণ কফি বিনগুলো লেখার এত কাছে চলে এসেছে যে ওপরে আর নিচে লেখাটা কেটে যাচ্ছে আর মিশে যাচ্ছে এবং আমরা আর এটা দেখতে পাচ্ছি না। তাই এই ক্ষেত্রে আমাকে লেখার রং সাদা করতে হবে। তাই আমি লেখার ওপর ক্লিক করব, স্টাইলে যাব, লেখার রং সাদা করব আর সাথে একটু ড্রপ শ্যাডো যোগ করব লেখার জন্য। তাহলে টেক্সট শ্যাডোর পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করুন। আপনি চাইলে সেটিংসগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আমার মনে হয় ব্লার 5 থেকে 10-এর মধ্যে রাখলে দেখতে বেশ ভালো লাগে। আমি 8-এ রাখব। এখন সাবটেক্সটের জন্য একই কাজ করি। স্টাইলে ক্লিক করুন, আবারও রং সাদা করে দিন এবং আমরা আবারও সেই টেক্সট শ্যাডো যোগ করব। এটার জন্য ব্লার আমি 5-এ সেট করব। আমার মনে হয় এটা ভালো লাগছে। এখন আরেকটা ব্যাপার হলো, নিচের দিকে অনেক ফাঁকা জায়গা আছে। এটা হয়েছে কারণ আমরা 2 প্যানেলের স্ট্রাকচার ব্যবহার করেছি। তবে এটা ঠিক করা খুবই সহজ। এখন ওপরে গিয়ে কন্টেনারে রাইট ক্লিক করুন এবং আমরা এটাকে ডিলিট করে দেব। এতে আমাদের টেক্সট সেন্টার হয়ে যাবে এবং আমাদের হোম পেজ ও হিরো সেকশন মোবাইল ডিভাইসে দেখতে দারুণ লাগবে। এখন আমি স্ক্রল করলে আমাদের ওয়েবসাইটের বাকি সব সেকশনও দেখতে বেশ ভালো লাগছে। সবকিছু সুন্দরভাবে অপটিমাইজড হয়েছে এবং আমার মানে হচ্ছে আর কিছু পরিবর্তনের দরকার নেই। চলুন আবার ওপরে স্ক্রল করি এবং নিশ্চিত হই ট্যাবলেট ভিউতেও সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে কিনা। এবার নিচে স্ক্রল করে দেখি আমাদের ট্যাবলেট রেসপন্সিভ সেকশন কেমন দেখাচ্ছে। আরও ভালোভাবে দেখতে আমি স্ট্রাকচার প্যানেলটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যেমনটা ডেস্কটপ ডিভাইসে দেখায় তেমনই দেখাচ্ছে। এখানে কিছু এডিট করার দরকার আছে বলে মনে হচ্ছে না। তারপর শেষবারের মতো আমি আবার ডেস্কটপে ফিরে যাব এবং উল্লেখ করার মতো বিষয় হলো, এই একই পদ্ধতি তোমার অন্য যে কোনো পেজের ক্ষেত্রেও কাজ করবে। তাহলে চল উদাহরণস্বরূপ আমাদের কন্ট্যাক্ট পেজে যাই। আমি সেভ এবং লিভে ক্লিক করব। মোবাইল ভিউতে যাই। কিছু ঠিক না থাকলে একইভাবে সেকশন ডুপ্লিকেট করে মোবাইল ও ট্যাবলেটের জন্য এডিট করা যাবে। সব পেজ চেক করে মোবাইলের জন্য অপটিমাইজ করো। এই প্রক্রিয়ায় পুরো কাজটা মাত্র কয়েক মিনিটেই হয়ে যাবে। এখন আমরা আমাদের ওয়েবসাইট মোবাইল ও ট্যাবলেটের জন্য অপটিমাইজ করে ফেলেছি। এবার আমাদের পলিসি পেজগুলো তৈরি করে সেগুলো ইনসার্ট করতে হবে। শুরুতে ওপরের ডান দিকে গিয়ে পাবলিশে ক্লিক করো। তোমার পলিসি পেজ তৈরি করার সময় তুমি চাইলে ওয়ার্ডপ্রেস ব্লগ এডিটরে করতে পারো অথবা এখানেই এলিমেন্টরে করতে পারো। এই ভিডিওর জন্য আমি যতটা সম্ভব সব কিছু এলিমেন্টারের মধ্যেই রাখব। তাহলে ওপরে যাও, ক্লিক করো, তারপর অ্যাড নিউ পেজে ক্লিক করো। আমাদের প্রাইভেসি পলিসিগুলো দেখতে খুব ঝাঁ চকচকে বা একদম প্রফেশনাল হওয়ার দরকার নেই। মূলত আমাদের শুধু একটা হেডিং আর কিছু টেক্সট লাগবে। এরপর আমরা এটা আমাদের ফুটার মেনুতে আর চেকআউট পেজে ইনসার্ট করব। চল শুরু করি। ওপরে একটা কন্টেনার ড্র্যাগ করে নিয়ে আসি। তারপর আমাদের একটা হেডিং ড্র্যাগ করে আনতে হবে।
আমি এটা পরিবর্তন করে প্রাইভেসি পলিসি লিখে দেব। আর স্টাইলের জন্য আমি এটাকে সেন্টার অ্যালাইন করব। এরপর চল আরেকটা এলিমেন্ট যোগ করি। এটা হবে একটা টেক্সট এডিটর, আর আমরা এটা সরাসরি আমাদের প্রাইভেসি পলিসির নিচে বসাবো। তারপর বামে তুমি তোমার প্রাইভেসি পলিসি কপি পেস্ট করতে পারো। তুমি এখানে কি লিখবে বুঝতে না পারলে আমি সাজেস্ট করব ChatGPT ব্যবহার করতে এবং আরও একটু রিসার্চ করতে। তোমার প্রাইভেসি পলিসিতে কি লিখতে হবে সেটা অনেকটাই নির্ভর করে তুমি কোথায় থাকো তার ওপর। তবে এরকম কিছু লিখলেই বেশ ভালো কাজ করবে। এখন টেক্সটগুলো একে অপরের খুব কাছাকাছি আছে, তাই এটা পরিবর্তন করতে আমরা ওপরের স্টাইলে যাব। তারপর প্যারাগ্রাফ স্পেসিংয়ে গিয়ে আমরা এটা বাড়াব যতক্ষণ না দেখতে ঠিকঠাক লাগে। 37 পিক্সেল ঠিকঠাক লাগছে। এখন তুমি চাইলে এটা সেন্টার অ্যালাইন বা বাম অ্যালাইন করতে পারো। আমার মনে হয় এটা এখন অনেক ভালো দেখাচ্ছে। এখন ওপরে গিয়ে তোমার পেজ সেটিংসে ক্লিক করো। শিরোনামটা পরিবর্তন করে প্রাইভেসি পলিসি করে দাও। ড্রাফট থেকে পাবলিশডে সুইচ করো, তারপর আমরা শিরোনামটা লুকিয়ে দেব। ওপরে ডান দিকে গিয়ে পাবলিশে ক্লিক করো। এবং এখন আমরা তোমার ওয়েবসাইটের বাকি পলিসি পেজগুলোর জন্য ঠিক একই প্রক্রিয়া করব। এখানে সেই পলিসি পেজগুলো আছে যেগুলোর জন্য তোমাকে এই প্রক্রিয়াটা পুনরাবৃত্তি করতে হবে। মোট 4টি পলিসি পেজ লাগবে। তোমার প্রাইভেসি পলিসি লাগবে, যেটা আমরা একটু আগে তৈরি করেছি। এরপর লাগবে শর্তাবলী, রিফান্ড ও শিপিং পলিসি পেজ। এসবের বিষয়বস্তু না জানলে ঘাবড়ানোর কিছু নেই। আপনার ব্যবসা ও পণ্যের উপর ভিত্তি করে রিসার্চ করে বুঝে নিন কি লিখতে হবে। এই কাজে ChatGPT বা অন্য যে কোনো AI ল্যাঙ্গুয়েজ মডেল দারুণ সাহায্য করতে পারে। তাহলে যখন তুমি এই প্রক্রিয়াটা তোমার 4টি পলিসি পেজের জন্য করে ফেলবে এবং সেগুলো তৈরি হয়ে যাবে, তখন আমরা পরবর্তী ধাপে যেতে প্রস্তুত। ঠিক আছে, পেজগুলো তৈরি হয়ে গেলে এখন আমাদের সেগুলো সঠিক জায়গায় অ্যাসাইন করতে হবে। শুরুতে ওপরের বাম পাশে যাও, এলিমেন্টর লোগোতে ক্লিক করো, তারপর এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করো, আবার ওপরের বাম পাশে যাও। এখান থেকে একেবারে নিচে নেমে বাম পাশে সেটিংস খুঁজে বের করো, তারপর প্রাইভেসিতে ক্লিক করো। এবং এখানে তোমাকে তোমার প্রাইভেসি পলিসি পেজটি সিলেক্ট করতে হবে। আর যদি তোমার প্রাইভেসি পলিসি তৈরি করতে সাহায্য লাগে, তাহলে এখানে এই বোতামে ক্লিক করো, ওয়ার্ডপ্রেসের তৈরি করা প্রাইভেসি পলিসি গাইড দেখতে পাবে। তুমি যখন এটা তৈরি করবে তখন এই গাইডটা বেশ কাজে লাগতে পারে। তাহলে আমি এখানে আমার প্রাইভেসি পলিসি সিলেক্ট করব। এখানেই সিলেক্ট করলাম, তারপর ইউজ দিস পেজে ক্লিক করব। এখন চল আমরা WooCommerce-এ আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস পেজ সেট করি। তাহলে এখানে WooCommerce-এ যাও এবং সেটিংসে ক্লিক করো। ওপরে ডান পাশে অ্যাডভান্সডে যাও, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনসের অধীনে তোমার পেজটি খুঁজে বের করতে হবে। তাহলে টার্মস লিখে সার্চ করো, তুমি দেখবে এটা এখানেই পপ আপ হয়ে যাবে। এবার এটাকে সিলেক্ট করো এবং একেবারে নিচে গিয়ে তোমার পরিবর্তনগুলো সেভ করো। এরপর চল আমরা আমাদের পলিসি লিঙ্কগুলো ফুটারে যোগ করি। এখান থেকে আবার ওপরে গিয়ে তোমার ওয়েবসাইটে ফিরে যাও, কাস্টমাইজে ক্লিক করো, নিচে গিয়ে মেনুস খুঁজে বের করো এবং একটি নতুন মেনু তৈরি করো। আমরা এটাকে আমাদের ফুটার মেনু হিসেবে ব্যবহার করব, তাই এখানে সেটাতে ক্লিক করো। নিচে গিয়ে নেক্সটে ক্লিক করো। মেনুর নামের জন্য তুমি চাইলে এটাকে ফুটার মেনুও রাখতে পারো এবং আবার নেক্সটে ক্লিক করো। অ্যাড আইটেমসে ক্লিক করো এবং এখানে আমরা আমাদের প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি, রিফান্ড পলিসি যোগ করব এবং আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস। তুমি চাইলে তোমার হোম পেজ বাটন বা অন্য যে কোনো পেজও এখানে যোগ করতে পারো। আমি এতে খুশি, তাই আমি পাবলিশে ক্লিক করব। এখন আমি নিচে আমার ফুটারে চলে যাচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছি আমার পলিসি পেজগুলো এখানে নিচে তালিকাভুক্ত আছে। ঠিক আছে, আমরা আমাদের পলিসি পেজগুলো কনফিগার করেছি। এখন আমাদের আর মাত্র একটা ধাপ বাকি। এবার তোমার ই-কমার্স ওয়েবসাইট লঞ্চ করার সময়। চলো ওপরের বাম পাশে গিয়ে কাস্টমাইজার থেকে বের হয়ে আসি। এখন স্টোর কামিং সুন বাটনে ক্লিক করো। এখান থেকে লাইভ সিলেক্ট করো এবং সেভ চেঞ্জেসে ক্লিক করো। ওপরে তুমি দেখতে পাবে এখন তোমার ওয়েবসাইটে লেখা আছে লাইভ। এটা দেখায় যে সবকিছু ঠিকঠাক কাজ করছে এবং তোমার ই-কমার্স ওয়েবসাইট এখন প্রস্তুত। তোমার ওয়েবসাইট ভিজিটরদের জন্য রেডি। ওয়েব হোস্টিংয়ের জন্য সাইন আপ করার সময় ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটা চেক করতে ভুলবে না যেন। ওই লিঙ্ক ব্যবহার করলে তুমি সবচেয়ে ভালো ডিলটা পাবে, এটা নিশ্চিত। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটা তোমাকে তোমার ই-কমার্স ওয়েবসাইট দ্রুত চালু করতে সাহায্য করবে। এই কথার সাথে দেখা হবে পরের ভিডিওতে।